Hello everyone, you are watching Surge Education and today we have Mr. Obik Sarkar with us. Obik আমার কলেজ ফ্রেন্ড, আমরা একসাথে হোস্টেল লাইফ কাটিয়েছি যতদিন আমি হোস্টেলে ছিলাম। এবং অভিক আমাদের ইলেকট্রিক্যালের স্টুডেন্ট এবং অভিকের কিছু এক্সপিরিয়েন্স আছে কোটাতেও, তো আমরা সেই জিনিসগুলো কভার করব। তো অভিকের থেকে শুনে নেওয়া যাক স্কুল লাইফ অভিকের কিরকম ছিল। অভিক ছত্তিশগড়ে বড় হয়েছে, তো অভিকের থেকে জেনে নেওয়া যাক তার জীবনের এক্সপিরিয়েন্স কিরকম ছিল। হ্যালো কিশোর, সব হ্যালো, ঠিকঠাক আছে তো? একদম সুন্দর। তোর কিরকম চলছে আহ, বল ওখানে। আমার সবই ভালোই চলছে আপাতত। এখন কোনো কোনো সেরকম কোনো অসুবিধা নেই, যদিও এখন কিছুদিনের লকডাউন এখানে। হুম। তো ঠিক আছে, এটা নিয়ে কিছু করার নেই, এটা কিছু নিয়ে করার নর্মাল বলতে গেলে। নিউ নর্মাল, হ্যাঁ। হ্যাঁ। তো তোর তো ব্যাপারে বল। আমার ব্যাপারে ঠিক আছে। তো যেমনি আমি হলাম ছত্তিশগড়ে বড় হয়েছি, যেমনি কিশোরয় বললো, তো টু বি প্রিসাইজ আমার স্কুলিং হচ্ছে ডিএভি পাবলিক স্কুল চিরি। এখানে একটা চিরিমিরি বলে জায়গা আছে ছত্তিশগড়ে, কোরিয়া ডিস্ট্রিক্টে। হুম হুম সেখানে আমি আমার স্কুলিং। হুম। তো পুরো 12 হায়ার সেকেন্ডারি অবধি আমার স্কুলিং ওখানেই, ডিএভি পাবলিক স্কুল। তারপর আমি এক বছর কোটাতে গেছিলাম ফর হুম যেই হুম। ট্রেনিং এর জন্য। সেটা কমপ্লিট করার পর আমি অল ইন্ডিয়া র্যাঙ্কের থ্রু এওটিতে অ্যাডমিশন নিয়েছিলাম, যেখানে কিশোরের সঙ্গে আমার দেখা হচ্ছে। একদম। আর হোস্টেলেও ছিল সে 6 মাসের জন্য, জানি না কেন পালিয়ে গেছিল তারপর। তোর আলাদা গল্প, সেটা পরে হবে। তাহলে তোর স্কুলিং যেটা বললি, তাহলে তুই ক্লাস 12 পর্যন্ত সেম স্কুলেই পড়েছিলি না চেঞ্জ হ্যাঁ, হয়েছিল স্কুল? অ্যাকচুয়ালি ওটাতেও একটা গল্প আছে। আমি 10th-এর পর চেষ্টা করেছিলাম একবার চেঞ্জ করার। হুম হুম। তো ওখানে আমি ফার্স্ট অফ অল আমি যখন গেছিলাম আহ, এই কলকাতার দিকে স্কুলগুলোতে ট্রাই করতে, রাইট? আচ্ছা। তো হুম হুম মানে আমরা ছিলাম ফার্স্ট ব্যাচ অফ সিবিএসসি। আমি যেহেতু সিবিএসসি বোর্ড, তো সিবিএসসি মাঝে হঠাৎ করে একটা কি সিস্টেম বানিয়েছিল, যেটাকে বলা হয় কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, সিসিই সিস্টেম। আচ্ছা। তো আমরা ছিলাম তার ফার্স্ট ব্যাচে। বেসিক্যালি আমরা নিজেদেরকে অলওয়েজ গিনিপিগস ডাকতাম, কেন কি আমাদের সাথেই সব এক্সপেরিমেন্ট হতো। তো যাই হোক, আমরা ফার্স্ট ব্যাচ ছিলাম সেটা। তো সেটার কারণে কি হয়েছিল না, ওই বছর আমাদের রেজাল্টটা আসতে অনেক দেরি হয়েছিল। হুম। তো ওই আর কি, ওই রেজাল্ট দেরি আসার জন্য কলকাতার মানে ম্যাক্সিমাম স্কুলের মানে অ্যাডমিশন ক্লোজ হয়ে গেছিল। আচ্ছা। হুম হুম আর হুম যেগুলো ছিল তারা তারা আমার প্রভিশনাল মানে রেজাল্ট বেসিসে আমাকে অ্যাডমিশন দিচ্ছিল। হুম হুম হুম। তো ওই আর কি নিয়ে তারপর আমি কি করলাম, আমাদের এখানে একটা জায়গা আছে ভিলাই, নোন ফর ইট স্টিল প্লান্ট, ভিলাই স্টিল ইয়েস প্লান্ট। ইয়েস। তো ওখানে একটা স্কুল আছে ভিলাই, বিএসপি বলে, সরি বিপিএস, ভিলাই পাবলিক স্কুল বলে একটা স্কুল আছে হুম হুম। ওই জায়গায়, খুব ফেমাস। আমি ওখানে জয়েন করেছিলাম। বাট আনফর্চুনেটলি খালি আমার একটা প্রবলেম ছিল যে আমি খুবই হোম সিক ছিলাম ওই টাইমটা। ফার্স্ট টাইম ঘর থেকে বাইরে বেরোচ্ছি, হুম প্রচুর হুম। হোম সিক। সো জাস্ট একদিন ক্লাস করে আমি ছেড়ে দিয়েছিলাম স্কুলটা। আগেন ব্যাক টু, আমি ওইটাকে হুম। যখন স্কুলে, নিজের ওল্ড স্কুলে ফেরত যাই, তো আমার মানে টিচার স্যার জিজ্ঞেস করছেন তুমি আমার ফেরত উঠে গেলে? আমি বললাম ইয়েস স্যার, ব্যাটসম্যান নক ডাউন, ব্যাক টু পভিলিয়ন। ঠিক ঠিক। তো এটাই ছিল স্কুল লাইফের গল্প। তো মানে বেসিক্যালি পুরো স্কুল লাইফটাই আমার এখানেই কেটেছে ডিএভি। আচ্ছা আচ্ছা। তো তোর স্কুল লাইফ তাহলে তুই বললি একই স্কুলে কেটেছে, তো তারপরে ইঞ্জিনিয়ারিং এর জন্য তোর প্রিপারেশন শুরু হলো। তো তখন মানে স্কুল লাইফ থেকেই তোর প্ল্যানিং ছিল যে ইঞ্জিনিয়ারিং এর দিকে যাব? ইলেকট্রিক্যাল কখন চুজ করেছিলি, আগেই না মানে প্ল্যানিং কখন থেকে শুরু হয়? দেখ, বেসিক্যালি আমার ইঞ্জিনিয়ারিং এর দিকে ন্যাকটা অনেক আগের থেকেই। হুম হুম কি বলবো, এই তোর ইলেকট্রিক্যাল সার্কিট জাতীয় জিনিস বা লাইট ফ্যান এইসব নিয়ে ব্যাপার স্যাপার গুলো নিয়ে আমার খুব অনেক দিনেরই ইন্টারেস্ট, অনেক পুরোনো ন্যাক। হুম মানে এমনি ছিল যে ঘরে সেই কালী পুজোর সময় ঝাড়বাতি লাগায় সবাই, বা যে বা ছোট ছোট টুনি বাল্ব গুলো লাগায়, সেগুলোর মানে সার্কিট গুলো আমি ঠিক করতে বসে যেতাম, না কিছু বুঝে না কিছু জেনে, ঠিক আছে। তো তার জন্য আমি মানে ক্লাস 8 থেকে আই থিঙ্ক আমি সোল্ডারিং করা স্টার্ট করি। বাহ। তো অনেক লম্বা ওইটাই আমার ন্যাক ছিল। হুম হুম তো ওই পয়েন্টটা থেকে মানে আমার ইন্টারেস্ট ছিল অলওয়েজ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স। বাট একটা মানে কি বলবো, একটা কনফিউশন ছিল, একটা স্ট্রিম ছিল যেমনি আছে। ওটা হচ্ছে এখন আমাদের কলেজে আমাদের অ্যাপ্লাইড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে ডিপার্টমেন্টটা, তার নাম চেঞ্জ করে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রাখা হয়েছে। ওই ডিপার্টমেন্টে আমার যাওয়ার খুব ইন্টারেস্ট ছিল। বাট আমার দাদা যেহেতু ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তো দাদা বললো যে আহ, ওই ডিপার্টমেন্টটা থেকে বেটার ট্রাই ইলেকট্রিক্যাল, মানে ইলেকট্রিক্যালটা কোর ইঞ্জিনিয়ারিং। হুম হুম হুম। তো তারপর থেকে আমার এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর দিকেই ন্যাকটা বেশি। সেটা কোন সময়ের কথা বলছিস, মানে স্কুল লাইফেই না কলেজে ওঠার পর?
আহ, মানে কলেজে ঢোকার না আগে? না, এটা ঠিক হ্যাঁ, ওই কলেজে ঢোকার আগে, অনেক আগে ইনফ্যাক্ট। হুম হুম হুম। আমি বলবো এই তোর, না, 11-12 বেসিক্যালি দেখা যেই মেন্সের জন্য যে প্রিপেয়ার করব, তো আজকাল কি সবাই ওয়েল ইনফর্ম যে আইআইটিস বলে ইনস্টিটিউশনস আছে, এনআইটিস হুম বলে ইনস্টিটিউশনস আছে। হুম। বাট আমরা ওই জেনারেশন থেকে বিলং করি, আমাদের কাছে ইন্টারনেট ছিল না ইনিশিয়ালি, ঠিক ঠিক। আছে? মানে আমাদেরকে ইন্টারনেটের জন্য 1 জিবি ইন্টারনেটের জন্যও আমাদেরকে হয়তো 400 টাকা লাগবে। আহ, কি বলবো, 400 টাকা লাগতো, ওইরকম কিছু ব্যাপার ছিল। তো এই আর কি তখন, প্লাস আমি একটা এমন জায়গাতে বিলং করি, এখানে ইন্টারনেট কানেক্টিভিটি একদমই খারাপ, এখনো দেখে বুঝতেই পারছি যে এই এখন অনেক প্রবলেম, অনেক ফোর কিছু জি বাধা যুগে, পেরিয়ে। 4Gর যুগেও 3Gর থেকেও বাজে ইন্টারনেট সার্ভিস। যাই হোক, হ্যাঁ। কিছু করার নিয়ে থেকে। তো ওই আর কি, তো ওই টাইমটাতে কি হয়েছিল না, তখন আমি মানে এত জানতাম না তো। হুম ফ্র্যাঙ্কলি স্পিকিং, আইআইটিস এর ব্যাপারে আমি জানতে পারি ওই যে 10th-এর পর আমি বাইরে যাওয়ার একটা চেষ্টা করেছিলাম তখন। হুম। তার আগে আমি জানতাম না যে আইআইটি এক্সিস্ট করে এই ইন্ডিয়াতে। হ্যাঁ। তো তখন থেকেই তখন থেকেই একটা মানে ইন্টারেস্ট ছিল যে ওকে, আই উইল ট্রাই টু বি দেয়ার। হুম 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 তার জন্যই ওই আর কি। অ্যান্ড দেন আরেকটা ন্যাক ছিল ওই তোর ইলেকট্রিক্যাল রিলেটেড কোনো ফিল্ড নিয়ে ইঞ্জিনিয়ারিং করার। হুম হুম সো দ্যাট বোথ মেড মি টু প্রসিড ফর কোটা। কোটাতে হুম শুনেছিলাম যে বিশাল মানে যে এই মেন্স এর প্রিপারেশন হয়, হুম হুম। এই একটি মাত্র এক্সাম যেটা দিয়ে আমি আইআইটি তে যেতে পারবো। তো আমি ভাবলাম ঠিক আছে, ওখানে যাওয়া যায়। মানে একবার আমি উইদাউট জেইও এক্সামটা ট্রাই করেছিলাম। তো যেটা জেনারেল কাট অফ হয় ফর জেই মেন্স। হ্যাঁ, এখানে আরেকটা পয়েন্ট নোট করার মতন হবে যে আমরা এখানে ওই গিনিপিক ছিলাম, বিকজ জেই মেন্স আর জেই অ্যাডভান্স বলে যে হ্যাঁ ব্যাপারটা শুরু হয়েছিল, তারও ফার্স্ট ব্যাচ আমরা আমরা ছিলাম। হ্যাঁ ঠিক ঠিক। হ্যাঁ, ঠিক আছে। তো আগেন উই বিকেম দ্য গিনিপিগস, ঠিক আছে। তো ওই আমাদের সঙ্গে ওই এক্সপেরিমেন্টটা হয়েছিল। তো হ্যাঁ, তো যেই মেন্স এর কাট অফটা আমি আই থিঙ্ক 3 নম্বর দিয়ে কাট অফটা ক্লিয়ার করতে পারিনি ফার্স্ট টাইম। হুম হুম হুম। সিলভার কাট অফ সামথিং অ্যারাউন্ড 105 ছিল, আমার 102 এসেছিল আচ্ছা। হুম আউট হুম অফ 360। হুম হুম হুম। নেক্সট ইয়ার তাই আমি ওখান থেকে মানে কোটাতে গেছিলাম ফর প্রিপেয়ারিং জেই অ্যান্ড মেন্স অ্যান্ড অ্যাডভান্স। হুম 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 হুম। কোটার ওখানে, তারপর থেকে কোটার জার্নি শুরু হলো। তো কোটা তো আমরা তোমাদের সবাই খুবই দেখেইছি, টাফ জায়গা একটা। দেখিয়ে নিয়েছে কোটা ফ্যাক্টরিতে সবাই। তাও তোর এক্সপিরিয়েন্স বল কিছু, কিরকম কি ছিল? আম, কোটা ফ্যাক্টরিটা অ্যাকচুয়ালি আমি বলবো যে ওটা এমন ছেলেদের জন্য ওই সিরিজটা ডেপিক্ট করেছে। মেবি ওটা জেনারেল সেন্স হবে, কিন্তু আমি একটু ডিফারেন্ট ফিল করেছিলাম কোটাতে। আচ্ছা। বিকজ মানে ওখানে যে ছেলেগুলোর কথা বলছে ওগুলো মানে খুব মানে কি বলবো, ওপেন ওয়ার্ল্ডের ছেলে, কোনো ওদের অসুবিধা নেই অ্যাডজাস্ট করতে কোথাও বা কোনো হুম জায়গায় গিয়ে মানে নিজেকে ইস্টাবলিশ করতে সেরকম প্রবলেম হয়নি। যেমনি যে লিড রোলে ছিল সে মানে ইভেন একটা ইনস্টিটিউট টু আরেকটা ইনস্টিটিউটে সুইচ করতেও কোনো অসুবিধা তাকে করেনি। বাট আমার কেসে সেইটা হয়নি অ্যাকচুয়ালি। কোটার এন্ডিভারটা আমি কিছু পার্সেন্ট হলেও মানে ওটা আমি সাকসেসফুল মানি না। কেন হুম কি ওইখানটায় কি হয়েছিল বেসিক্যালি, আমি খুবই হোম সিক, যেমনি আগেও হুম একবার বললাম। তো ওটার কারণে কি হয়েছিল না, যখন আমি কোটাতে ছিলাম হুম ওই হুম পয়েন্টে আমার খুব অসুবিধা হতো অ্যাডজাস্টমেন্ট প্রবলেম। আর ওই অ্যাডজাস্টমেন্ট প্রবলেমস গুলোকে হ্যান্ডেল করার জন্য আমার পড়া অনেক হ্যাম্পার হয়ে গেছিল। হুম প্লাস ওখানে এত পিয়ার টু কম্পিটিশন, অ্যান্ড এটা আমি জেনারেলি বলি না, বাট ফ্রম মানে থ্রু আউট দ্য স্কুল লাইফ হুম আমি মানে টপার ছিলাম, হুম ঠিক হুম আছে। হুম বাট ওয়েন ইউ গেট টু কোটা, যখন ফার্স্ট ইয়ে টেস্টটা দেওয়া হয়, ওই চেক, যেমনি কিছুদিন পড়ানোর পর ওখানে রুটিন টেস্ট হয়, হুম ওই হুম। টেস্টটা দেওয়ার পর আমার র্যাঙ্ক আই থিঙ্ক 6000 সামথিং এসেছিল আউট অফ 7000 স্টুডেন্ট। ওহ, তো হুম তো হুম এটা খুবই একটা ডিরেক্টিং ফিলিং ছিল, ঠিক আছে। হুম আর হুম হুম ওর আগে অবভিয়াসলি আমি কোনোদিন এরকম জিনিস কিছু হ্যান্ডেল করিনি। তো এটা টোটালি মানে কি বলবো, আমার জন্য একটা বিশাল বড় ধাক্কা ছিল। হুম হুম ওখান থেকেই আস্তে আস্তে ডিপ্রেশন বিল্ড হওয়া স্টার্ট হয়। অ্যান্ড তাই আস্তে আস্তে ফোকাস সরে গিয়ে মানে আমি ম্যানেজ করে নিয়েছিলাম পরের বার হয়তো কাট অফটা ক্লিয়ার করে মোটামুটি একটা র্যাঙ্ক আনার অল ইন্ডিয়া লেভেলে। বাট ওটা সাকসেসফুল খুব একটা এক্সপেরিমেন্টে ছিল না কোটার। তো এটা মানে কি বলবো, আমি ওই জন্যই কাউকে খুব একটা সাজেস্ট করি না যে যদি কোটাতে। পায়। আর হুম এখানে মেন কি হচ্ছে,
হ্যাঁ, কোটায় গিয়ে বেনিফিট এটা আমি অ্যাকসেপ্ট করবো যে ওখানে মানে কনসেপচুয়ালি আমাকে অনেকটা ইম্প্রোভাইজেশন পেয়েছিলাম কম্পেয়ার টু আমাদের স্কুল। হুম 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 বাট ওই আর কি মানে বাকি প্রবলেমস গুলো এত বেশি হয়ে যায় ইনিশিয়ালি যে আমি বলবো যে হ্যাঁ, যারা 11-12 কোটা চলে যায় মানে 10th হুম এর পরেই, তারা কিছুটা হলেও অ্যাডভান্টেজে থাকে, বিকজ 11th এমনিতেও সবার রেজাল্ট ডাউন হয়। হুম এটা হুম, ফিক্স ব্যাপার, কারণ কি ঠিক ঠিক। জেনারেলি 10 বোর্ডস এর পর 11th এ হঠাৎ করে একটা মানে নতুন রকম বার্ডেন আছে, তো 11th এ সবার রেজাল্ট ডাউন হয়, তো জাম্প ওইটা নিয়ে একটা, অত হুম প্রবলেম হয় না। হুম 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 একটা জাম্পটাতে ওইটার সঙ্গে যদি আরো কিছু অ্যাড করে দেওয়া যায় তাহলে সেই মানে অত ইস্যু হয় না। হুম 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 বাট 12th এর পর এত একটা প্রেশার থাকে যে কি কলেজ পাবো বা কোন কলেজ নিয়ে পড়বো, প্লাস আরেকটা প্রেশার এটাও থাকে যে মানে ঠিকঠাক করে এক্সামস গুলো ক্লিয়ার হবে কিনা, হুম হুম ইয়ার লস হয়ে যাবে না তো, বা ইয়ার লস হলে কিরকম অসুবিধা হবে, এই হুম, সব জিনিসগুলো নিয়ে একটা মানে ক্রাইসিস প্রেশার টাইপের থাকে। সিচুয়েশন ক্রিয়েট হুম হয়ে হুম গেছিল আমার যদি। হুম হুম, তো এটার জন্য ওই যে পয়েন্টটা আমরা সাকসেস হয়নি। হ্যাঁ, 11th এর পরে হয়তো যদি 10th এর পরে যদি যেতাম হয়তো আমার কাজে দিত ঠিক ঠিক। কিন্তু maybe। কিন্তু দ্যাট সিচুয়েশন হেল্প ইউ ইন গেটিং স্ট্রঙ্গার। আমরা তোকে দেখেছি কলেজ হোস্টেলে, তুই ছিলি মানে সবারই গার্জেনের মতো, ঠিক আছে, সব জিনিস তুই খেয়াল রাখিস। মানে তোকে তুই যে বলছিস যে তুই হোম সিকনেস, আমরা কোনোদিন ফিল করিনি। আমরা ভেবেছি এ তো মানে অনেক জায়গায় ঘুরে এসছে, এর সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স, এর কাছে গেলে আমরা কমফোর্ট জোনটা পাবো, ঠিক আছে। তো আমরা এটা ফিল করেছি। তুই কিন্তু ভেতরে যেটা বলছিস সেটা হতে পারে। অবভিয়াসলি সেই এত কিছু করার জন্যই তুই সেই জিনিসটা অ্যাচিভ করেছিলি সেই সময়। সেটা একটা ঠিকই কথা। আমাদের যেমনি আমাদের ওখানে একজন ফিজিক্স এর টিচার ছিলেন কোটাতে, ওনার নাম ছিল পিপিএস, ইনিশিয়ালস পিপিএস, হুম, প্রবীণ প্রতাপ সিং। উনি আচ্ছা। ফিজিক্স এর মানে খুব ফেমাস টিচার। আমি রেজোনেন্সে পড়েছি, তো উনি রেজোনেন্সের অনেক ফেমাস একজন কি বলবো প্রফেসরই বলতে পারি। হুম তো হুম উনি কি বলেছিলেন যখন ওনার মানে কোর্স শেষ হয়ে গেছিল, তো উনি লাস্টে আমাদেরকে ওই একটাই জিনিস বলেছিলেন যে তোমরা কোটাতে এসছো, এখানে কতটা পড়েছো, কতটা শিখেছো, ওটা শেষ পর্যন্ত আইআইটির জন্য কাজে লাগবে কি লাগবে না সেটা হয়তো আমি গ্যারেন্টি দিতে পারি না, কিন্তু হ্যাঁ এই যে 8-9 মাস বা 10 মাস তোমরা কোটাতে কাটালে, এরপর লাইফে সেটেল হওয়ার অনেক জিনিসে তোমরা কনফিডেন্ট হয়ে যাবে, ওটা আর কোনোদিনও তোমাদেরকে বদার করবে না। ঠিক। তো আই গেস ওইটা সত্যি মানে কাজে দিয়েছে আমার। হুম 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 হুম। মানে সত্যি দারুণ। মানে হ্যাঁ, ওটা সত্যি। অবভিয়াসলি অবভিয়াসলি যে হ্যাঁ, বাইরে এতটা ঘুরে বেড়ানো, আমরা ওইটা তো তোকে বলছি, তুই যেরকম ফিল করেছিস, ঠিক আছে, আমরা সেইগুলো ফিল করেছি যখন আমরা কলেজে হোস্টেলে গেছিলাম, ঠিক আছে। তো সেইখানে আমরা তোকে দেখেছি যে তুই অনেকটা সেই দিক থেকে ম্যাচিওর, কিন্তু তার কারণ হচ্ছে তুই অলরেডি সেই জিনিসগুলো ফিল করে এসছিস, ফেস করে এসছিস। হ্যাঁ, এটা ঠিকই। আর আরেকটা জিনিস হচ্ছে মানে দেখ, বেসিক্যালি আমরা তো বাঙালি ফ্যামিলির মধ্যে আছি, তো বেঙ্গল ইজ কাইন্ড অফ এ কমফর্ট জোন আমার, হুম ঠিক হুম আছে। হুম হুম কিন্তু এই 8-9 মান্থস রাজস্থানে কাটানো, যেখানে খাওয়ার দাওয়ার আলাদা, লোকজনের মানে কথা বলার টোন আলাদা, মানে রাজস্থানি টোনটা কেমন একটা একটু হার্ড টোন, ঠিক আছে। তুই হুম লোকজনের সঙ্গে কথা বলে এমন মনে করছে পুরো গালাগাল দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি ওটা ওদের টোন। হুম কিছু করার নেই, হুম স্বাভাবিক হুম ব্যাপার। হুম হুম তো হুম খুবই মানে রেগে আছে এরকম এরকম মনে হয়। তো ওই আর কি মানে ওখানে ওই জিনিসটা কাটানো মানে একবার একটা সিচুয়েশন, ওইটা আমি অনেকজনকেই বলে থাকি যে একবার এমনি সিচুয়েশন, ইনিশিয়ালি আমি কোটাতে একটা হোস্টেল থাকতাম, ঠিক হুম আছে। হুম হুম বাট যেহেতু ওখানে ওই সারাক্ষণ ছেলেগুলো ক্রিকেট খেলতো, খেলাধুলা করতো, আমার ওখানে ঠিক খুব একটা পড়াশোনা হতো না, মানে যেরকম ভাবে আমি চাইতাম। হুম হুম আমি মানে অ্যাজ ইউজুয়াল ফ্রাস্ট্রেশন, বাট পরে রিয়ালাইজ করেছি যে ওই ফ্রাস্ট্রেশনটা অ্যাকচুয়ালি ওদের খেলাধুলার জন্য বা আমার সোশ্যালাইজ হওয়ার জন্য ছিল না, দ্যাট ওয়াজ বিকজ অফ মাই হোম সিকনেস। হুম হুম যাই হোক, তো ওখান থেকে আমি পরে চেঞ্জ করি, আরেকটা মানে পেইং গেস্টে যাই। হুম হুম তো এমন হয়েছিল যে বাবা মা আমাকে শিফট করতে এসছে, শিফট করে যাওয়ার পর চলে গেছে। মানে ইভেন আমি হয়তো কোটাতে 4-8 মাস ছিলাম, এটা মানে খুবই মানে হাসির ব্যাপার যে আমার বাবা মা ওর মধ্যে 4 বার কোটা গেছে আমাকে দেখতে। 8 মাসের মধ্যে 4 বার আমাকে কোটাতে দেখতে গেছে। তো মানে 12th পড়ার পর একটা ছেলেকে এটার জন্য খুবই হাসির ব্যাপার, কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে, হাসির আমাকে ব্যাপার আর কিছু নয়, করার নেই। হাসির ব্যাপারে কিছু নয়। প্রত্যেকের মানে নিজের নিজের ব্যাপার থাকে, এবং এগুলো দরকারও অনেক অনেক সময়। আমার আমার যেমন আমি চেন্নাই কাজ করছি, ঠিক আছে, আমার বাবা মাও 4-5 বার গেছে। তো ঠিক আছে। না, সেটা আর কিছু করার নেই, তো যাই হোক। হুম তো তখন আমি কি হয়েছে না, মানে ওখানে যখন ছেড়ে দিয়ে আমাকে চলে এসছে, তো তারপর মানে আমাদের ঠিক যে পিজিটা ছিল তার পিছন দিকেই একটা দোকান ছিল, ঠিক আছে, যেখানে হুম মানে ওই
কি বলে এই স্ন্যাক্স বা খাবার দাবার বা গ্রসারি স্টোরই বলতে পারি একরকম ভাবে, সেরকম একটা স্টোর ছিল। হুম তো আমার মানে জেনারেলি কি, আমার হ্যাবিট এটা যে আমি মানে এমনি কিছু না কিছু মুখে খেতেই থাকি, আমি বিনা খেয়ে কোনো কাজ করতে পারি না হুম হুম ননস্টপ। হুম 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 এবার ওই স্টোর থেকে মানে আম, আমাকে মানে যে আমার কিছু খাবার মানে স্ন্যাক্স হিসাবে লাগবে, হুম হুম সেটা আনতে যাব। তো তার জন্য তোদেরকে কথা বলবো, এইটার জন্য প্রিপেয়ার হতে আমাকে 4 দিন লেগেছিল। আমি মানে 4 দিন অবধি মানে লাইক এমনি ছিলাম যে, ফর্চুনেটলি আমি একটু সাহস করে আমার নিজের জন্য একটা মেস ঠিক করে নিয়েছিলাম, হুম যেখানে আমি মানে অ্যাটলিস্ট নর্মাল খাওয়া দাওয়া যেটা হয় সেটা খেতে পারতাম। কিন্তু ওই যে দোকানে গিয়ে বলবো যে আমাকে এটা চাই, যে আমাকে কিছু স্ন্যাক্স বা নিয়ে আসবো, হুম সেটা প্রিপেয়ার হতে আমাকে 4 দিন লেগেছিল। তো 4 ডেজ মানে আমার এমন হতো যে আমি কিছু খাচ্ছি না এরকম মনে হতো। তো এটাও বাহ একটা খুব বাজে এক্সপিরিয়েন্স ছিল। তারপর মানে ইভেন একটা ইনসিডেন্ট ওখানে এমনিও লিখে রেখেছি যে মানে ওই যে মেসটা আমি খেতাম, ওই মেসটা একবার কি হয়েছিল, ওখানে কুপন সিস্টেম ছিল। হুম 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 তো একবার মানে লট, কুপনের লট দিত ফর 2 মান্থস, মানে একবার পেমেন্ট করলে তুমি 2 মান্থস অব্দি কুপনের লট পেতে, সেটা তুমি সরি 1 মান্থের পেতে 2 মান্থস অব্দি ভ্যালিড থাকতো, 2 মান্থস অব্দি তুমি ওই কুপনের লটটাকে ইউজ করে খেতে পারতে। হুম হুম তো একবার কি হয়েছিল, গেছি তো ওই লটের মধ্যে 5টা কুপন এক্সট্রা ছিল। তো ওই দোকানদারটা আমাকে বললো ঠিক আছে তুমি 2 মান্থেরই 1 মান্থেরই টাকা দাও, 5টা কুপন এক্সট্রা তুমি নিজের কাছে রেখে দাও। সামথিং অ্যারাউন্ড কত হবে ওই 60 রুপিস আই থিঙ্ক এক্সট্রা হচ্ছিল, কিছু এমনি হতো, মানে যেটা ও ছাড় দিয়ে দিয়েছিল আমাকে 60 বা 100 রুপিস। তো ওটা আমি লিখে রেখেছিলাম নিজের ডায়েরিতে, যে জীবনে আমি হয়তো প্রথমবার নিজের দমে কিছু পেয়েছি। এরকম সিচুয়েশন হয়েছে। তো এগুলো নোটেবল ব্যাপার, এইসব কাটিয়ে এসেছি তো বেশ। তারপর মানে ওই আমি এখনো ওটাকে এমনি ডেসক্রাইব করি যে কোটার 8 মাস আমার জীবনের সব থেকে কঠিন মাস ছিল। ওর পর আর কোনোদিনও আমাকে অত কঠিন সময় কাটাতে হয়নি। হবেও না তোর যদি ভেতর থেকে সেই যে টাফ ব্যাপারটা ছিল যে তুই পারছিস না কিন্তু তুই আছিস ওই টাফ সিচুয়েশনে, সেটা যখন তুই পার করে যাবে আর তোর লাইফে সেই টাফ জিনিসটা হয়তো আর আসবে না। এটা সবারই তাই হয়, ওরকমই হয়। তো হুম এই কোটা এন্ডেভারটা আমি এইভাবেই ডেসক্রাইব করি, আমার মানে ওই রকমই এক্সপিরিয়েন্স ছিল। তো এটা আমার মনে হয় না কোটা ফ্যাক্টরির সঙ্গে কোথাও থেকেও ম্যাচ খায়। হুম না তবে কোটা ফ্যাক্টরিতে এই জিনিসটা দেখানো হয়েছে যে ফার্স্টে গিয়ে মানিয়ে নেওয়াটা প্রবলেম হয়, যে সেই 21 দিনের একটা গল্প বলেছিল, তো সেটাও করেছিল কিন্তু সবাই তো সেই জিনিসটা ওইভাবে 21 দিনের প্র্যাকটিস হয়ে যাবে, এটা তো ওরকম ভাবে অত ইজি নয়। প্লাস দেখ তুই যেমনি ওখানে দেখি যে একজন প্রফেসর মানে খুব ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে, বিলিভ মি খুব ডিফিকাল্ট ওই জিনিসটা পাওয়া, যে একজন খুবই ফ্রেন্ডলি যার সঙ্গে তুই মানে সবকিছু শেয়ার করতে পারবি। প্লাস যেমনি আমি একটা ইন্ট্রোভার্ট কাইন্ড অফ ছেলে ছিলাম ওই টাইমটায়, হুম ঠিক হুম আছে, হুম মানে হাই ডোন্ট তো কলেজে কোনোদিনও সেটা ফিল করেছিস কিনা, বাট আমি না প্রচুর ইন্ট্রোভার্ট ছিলাম, হুম ঠিক আছে। হ্যাঁ। হ্যাঁ তো ওই জন্য মানে ব্যাপারটা এই হয়েছে যে আমি যদি মানে কোটাতে যখন অমনি কারোর সঙ্গে মানে ইন্টারাকশন করা আমার খুব কঠিন ব্যাপার ছিল। কিছুটা হলেও মানে ইন্টারাকশন, আমি এখনো অনেকটা ইন্ট্রোভার্ট আছি, এমনি সামনে হঠাৎ করে কেউ নতুন এসে গেলে আমি সহজে কথা বলতে পারি না। হুম 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 বাট তাও ঠিক আছে, এখন কি হয়েছে না এখানে প্রফেসরদের সঙ্গে ডিল করে করে প্লাস বেনিফিটটা পাচ্ছি এখন অনলাইন মিটিংস করে করে, যেখানে অনলাইন সেমিনার হচ্ছে। তো এইসবের জন্য অনেকটা মানে ওপেন আপ হয়েছে যে হ্যাঁ এখন আমি কাউকে কিছু ঠিক বলতে গেলে মানে নিজেকে অ্যাটলিস্ট ডিফেন্ড করতে পারি কিছু সিচুয়েশন এরকম এলে। অবভিয়াসলি। আগে সেটা ওই কোটার ওই সময় তো, হুম কোটার সময় সেটা ছিল না। এবং তারপরে তোর কোটা বল বা একটা ইঞ্জিনিয়ারিং এ, এবং তুই ইঞ্জিনিয়ারিং এ যা জিনিসপত্র পড়াশোনা করেছিস ঘেটেছিস আমরা যেটুকু দেখেছি, হয়তো তুই তার থেকেও বেশি এক্সপোজার আছে তোর কাছে, তো সেই এত কিছুর পরে তোর যে নলেজ বেস আছে সেটা অবভিয়াসলি তোকে হেল্প করে এখন। যে তুই যে কথা হ্যাঁ, বলবি সেখানে একটা ওজন আছে, ফাঁকাই বলছিস না কিছু। না সে ফাঁকা আমি বলছি না, মানে আছে ঠিকই, কিছুটা তো নলেজ নিশ্চয়ই হবে। হ্যাঁ চেষ্টা অবভিয়াসলি। করেছি শেয়ার করার, তো সেটাই হচ্ছে, ওটাকে শেয়ার করা যেতেই পারে। হুম তো 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 যে তুই কোটাতে যেটা বললি যে প্রিপারেশন, তো আমি আমি দেখেছি, আমি তোকে একটা আমি এক্সাম্পল শেয়ার করি, আমি যেটা ফিল করেছিলাম যখন ফার্স্ট ইয়ারে। তো আমি মেকানিক্স আমার খুব একটা খারাপ লাগতো না, ভালোই লাগতো, কিন্তু যে আমি মাস্টার ছিলাম না, যে আমি বিশাল খুব ভালো করছি না। তো আমার পাশে একজন বসেছিল ক্লাসে, তো সে দেখছি কোনো রকম ক্যালকুলেশন করছে না, ডায়াগ্রাম দেখছি অ্যান্সার বার করছে, ডায়াগ্রাম দেখছি অ্যান্সার বার করছে, এটা কি হচ্ছে? আমি জিজ্ঞেস করলাম কি করে করছিস? বলছে আমরা এরকমই প্র্যাকটিস করেছি, আমরা ডায়াগ্রাম দেখে অ্যাঙ্গেল বলে দিই। বাহ, এটা কি করে হয়? কোটাতে শিখিয়েছে। বাহ, দারুণ ব্যাপার, এরকম হয় নাকি? পরীক্ষাতে গিয়ে বেরিয়ে এসেছি, তখন পরীক্ষা সেমিস্টার হলো, সবাই সবাই মুখ চুন করে ঘুরে বেড়াচ্ছে, আমি মোটামুটি ডিসেন্ট নাম্বার অ্যান্সার করেছিলাম, পেয়েওছিলাম সেরকমই। তো
তো তার খবর নেই। সে হোস্টেলে ফিরে এসেছে 2 ঘন্টা পর, তাকে জিজ্ঞেস করা হচ্ছে কত নাম্বার করেছি, বলছে 12 নাম্বার ছেড়ে এসেছি ভাই। 12 নাম্বার ছেড়ে এসেছিস, অতটাও খারাপ হবে তোর জন্য? বলছে না না, গোটা কোয়েশ্চেনের 12 নাম্বার ছেড়ে এসেছি, বাকি সব করে দিয়েছি। তো সেটা হচ্ছে অভিক সরকার। তো এগুলো আমরা ফেস করেছি। তো অবভিয়াসলি কোটা থেকে কিছু তো তুই ফেলেছিলিস, কোটাতে তুই কিছু তো পেয়েছিলিস। হ্যাঁ মানে মেকানিক্স, হুম হুম হ্যাঁ হ্যাঁ সেটা বলতে পারিস। মেকানিক্স এর ওই পেপারটাও এখনো মনে আছে। আই থিঙ্ক ওই পেপারটা 115 নম্বরের ছিল, হুম। আমি 110 অ্যাটেম্প্ট করে এসেছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওরকমই কিছু, হ্যাঁ তো ঠিক। আমার মেকানিক্সটা ভালো লাগতো, এখনো ইনফ্যাক্ট মেকানিক্সটা অনেকটাই ভালো লাগে। বাট হুম মেকানিক্যালের একটু কন্টিনিউ করে প্র্যাকটিস ছেড়ে গেছে। But হুম। হ্যাঁ এখনো যদি দেওয়া হয় মেকানিক্স এর কোয়েশ্চেন, একটু টাইম লাগবে ঠিকই, কিন্তু সলভ ঠিকই করে দিতে পারবো। দারুণ দারুণ। এবং এবং তোর আরেকটা জিনিস আমার মনে পড়ে হোস্টেলে, যে তুই বলেছিলি যে যখন পরীক্ষার আগের দিনই বোধহয় মেকানিক্স ছিল কি কি ছিল মনে নেই, তারপরের দিন। তো তার আগের দিন আমরা রাত বোধহয় 1:30-2 নাগাদ এমনি করিডোরে ঘোরাফেরা করতে করতে কথা বলছিলাম। তারপরের দিন সেমিস্টার ছিল। হুম। তো আমি বললাম তুই প্রিপারেশন হয়ে গেছে? তো তোকে আমি দেখেছিলাম বিশাল কনফিডেন্ট, যে বলছে আমি পড়িনি, আরে আমি জানি সব পারবো, এরকম একটা কনফিডেন্স টাইপের ছিল তোর মধ্যে। এবং তোর পরীক্ষা ভালোই হয়েছিল, এবং হ্যাঁ। ইউ গট 9.93, দ্যাটস অ্যামেজিং। আমি দেখেছি তুই কতটা প্রিপারেশন নিয়েছিলি ফার্স্ট সেমে, কারণ আমি হোস্টেলে ছিলাম, আমরা কত কি করেছি। হ্যাঁ, অনেকগুলো ইনসিডেন্ট আছে যেগুলো এখানে বলাও যাবে। সেগুলো থাক, সেগুলো সেরকমই থাক। হ্যাঁ, কিন্তু প্রিপারেশন মানে আমি এরকম কোনোদিনও ছিলাম না যে আমি পড়িনি, জাস্ট পড়েছি হ্যাঁ, হয়তো obviously। মানে ওই টাইমটা অবধি মানে হয়তো পড়া হয়ে গেছে, এমনি হতে পারে, হ্যাঁ, এটা ঠিকই পসিবল। সেরকমই, মানে এমন নয় যে যে, আমাকে পুরো পড়িয়ে যেতে হবে, এরকম নয়। আমি যতটা পড়ার পড়ে নিয়েছি, এবার আমি কুল। হ্যাঁ মানে ওই কি হতো মানে ওই টাইমটা অবধি মানে আই থিঙ্ক সেকেন্ড সেমিস্টার অবধি মোটামুটি বলতে পারি আমি লাস্ট মিনিট প্রিপারেশন খুব একটা বিলিভ করতাম না। হুম হুম তারপর তো আস্তে আস্তে কলেজের হাওয়া লেগেই যায়, কিছু করার নেই। হুম, একদম। আমি লাস্ট মিনিট প্রিপারেশনই বেশি চালাতাম। হুম হুম হুম, সেগুলো তো আমরা ফেস করেছি সব সেমিস্টারে, দিনই সব পড়া হয়। ওটা না ফেস করলে কলেজ লাইফের কোনো মিনিং নেই। তারপরে তো হোস্টেলে তো আরো বেশি মজা। হোস্টেলে আমি ফার্স্ট ইয়ারে যেটুকু মানে ফার্স্ট টাইমে অল্পই ফেস করেছি, সেখানে আমরা দেখেছি যে আমি কিছুই জানি না, ও জানে, ওই সাবজেক্টটা ও জানে, ওকে ধরে নিয়ে আয় বোঝা। ওখানে বসে বসে পড়া হয়ে গেল, একদিনের মধ্যে পড়া শেষ, পরের দিন পরীক্ষা, বাহ সুন্দর। এই জিনিসগুলো হয়। ওইটাই হতো হোস্টেল লাইফের, ওই জিনিসগুলো অনেক অ্যাডভান্টেজেস। মানে এখন এমনি মনে হয় মানে ইভেন আইআইটি তে যাওয়ার পর আমার মানে এমনি হয়েছে যে ফার্স্ট ওখানে তো হোস্টেলেই থাকতে হয়, বাট আশেপাশে কি হচ্ছে না আমার স্ট্রিমের কেউ নেই, ঠিক আছে। পুরো গোটা যে হোস্টেলে আমি থাকি আমি একটা আমার নিজের ডিপার্টমেন্টের, আর কেউ নেই পুরো হোস্টেলটায়, ঠিক আছে। তো আমার মানে কি হতো, একা একা পড়ার অভ্যাসটা চলে গেছিল ফ্রম কলেজ লাইফ। তার আগে একা পড়েছি সেটা ঠিক, কিন্তু ওই একা পড়ার অভ্যাসটা চলে যায়। তো ওইটার জন্য প্রবলেম হতো, ইনিশিয়ালি খুবই প্রবলেম হতো যে এই কাকে ডাকবো, আমি কিছুই বুঝতে পারছি না। তো ফার্স্ট সেমিস্টারটা আমার খুব কঠিন কেটেছে বলতে পারি। সেকেন্ড সেমিস্টারটা কিছুটা ম্যানেজেবল ছিল, বিকজ কিছু সাবজেক্টস আমরা এখানে অন্য ডিপার্টমেন্ট থেকেও ক্যারি করতে পারি। তো সেগুলোর জন্য ওই ডিপার্টমেন্টের বন্ধুগুলো সঙ্গে বন্ধুত্ব হয়ে গেছিল বলে সেকেন্ড সেমিস্টারটা স্মুথ ছিল। ফার্স্ট সেমিস্টারটা সত্যি এখানে টাফ ছিল, প্লাস একটা এমন ডিপার্টমেন্টে সুইচ করলাম যেটা মানে পুরোপুরি আমার মানে বিটেক নলেজের বাইরে ছিল, মানে অন্য ডিপার্টমেন্টেই চলে যাচ্ছিল। তো আমাকে সব গ্রাউন্ড জিরো থেকে শিখতে হচ্ছিল ওই ডিপার্টমেন্টে গিয়ে। ডিফিকাল্ট ছিল, সত্যি ডিফিকাল্ট ছিল। সে তো হবে। ঠিক আছে, ওটা ডিটেলস আরেকবার আমি আসবো। তার আগে একটা কোয়েশ্চেন করে নি, যেটা হচ্ছে যে তুই যেটা ফার্স্টে বললি যে ট্রিপল ই যেটা ছিল, তুই ডাবল ইতে আমরা করেছি বিটেক। তো ট্রিপল ই আমি দেখেছি সাউথ ইন্ডিয়া বা অনেক কলেজে, মেজরিটি কলেজে ট্রিপল ই পড়ানো হয়, ডাবল ই আমাদের এইদিকে কিছু কিছু কলেজে আছে। তো কোনটা বেশি বেনিফিশিয়াল হয় স্টুডেন্টরা যদি এরপরে নিতে চায়, তাদের কি ট্রিপল ইর দিকেই যাওয়া ভালো, না ডাবল ইটাকে ক্যারি করা উচিত? দেখ, টু বি অনেস্ট সাজেস্ট করবো ট্রিপল ই নেওয়া। কেন কি ডাবল ইটাতে কি হচ্ছে, ভালো কলেজ যদি পাস তো ট্রিপল ই ছাড়া উচিত না। কেন কি ইলেকট্রনিক্স ছাড়া এখন মানে কিছু পসিবল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং মানে আমরা যখন ইভেন এখানে অবভিয়াসলি মেডিজির একটা গল্প মাথায় আনতেই হবে। ওটা হলো যে আমাদের এক প্রফেসর বলেছিলেন যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ কি, ফিজিক্যাল ওয়ার্ল্ড কে মানে ডিজাইন করা, ঠিক আছে। ডিজাইন করে ও মেকানিক্যাল ওয়ার্ল্ড এর সঙ্গে একটা ফিজিক্যাল ওয়ার্ল্ড এর সঙ্গে একটা ইন্টারাকশন ও ইস্টাবলিশ করলো। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে ওই ফিজিক্যাল ওয়ার্ল্ড এর মানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের যে ফিজিক্সটা সেটাকে
অ্যাকশনে মানে নিজের অ্যানালিটিক্যাল ওয়ার্ল্ডের মধ্যে এস্টাবলিশ করা। সেই জন্য মেকানিক্যাল ইঞ্জিনিয়ারকে বা মানে কি বলবো মাদার অফ ইঞ্জিনিয়ারিং বলা হয়, সেটা শুনেছিস হয়তো। আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড ফিজিক্স বলা হয়, ঠিক আছে? তো অ্যাপ্লাইড ফিজিক্স এর পর হচ্ছে থার্ড স্টেজ, যে তুই তো এবার ওটাকে এনে দিলি নিজের অ্যানালিটিক্যাল ওয়ার্ল্ডে, এবার অ্যানালাইজ করবি কি করে। তো সেখানে কি কাজে লাগে না, ইলেকট্রনিক্স কাজে লাগে, ঠিক আছে? তো জেনারেলি এখন কি মেকানিক্যাল ফিল্ডের কাজ উইথ প্র্যাকটিস বা ভালো ভালো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সরা করে দেয়। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে জয়েন আপটা, ওটাও আজকাল মানে এমন এমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স আছে যারা সেটাও জানে, বাহ, ঠিক আছে? আচ্ছা। ওটা নিয়েও সেরকম কেন বেসিক মেকানিক্যাল আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে বিশাল ডিফারেন্স তা কিন্তু নেই, অলমোস্ট সবই দুজনকে পড়তে হয়, ঠিক আছে? কিন্তু তারপর যে ডোমেনটা থাকছে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা, তুই যদি কোর ইলেকট্রিক্যাল পড়তে যাস তো ইলেকট্রনিক্স ডোমেনটা খুব আনটাচ থেকে যায়। আর বিলিভ মি, আজকালকার ওয়ার্ল্ডে সবকিছু কোডিং বেস, ঠিক আছে? অ্যান্ড উইদাউট ইলেকট্রনিক্স কোনো কোড কোথাও রান করবে না। তুই ওই ইন্টারফেসটার মধ্যে যদি কাজ করতে পারিস যে ফিজিক্যাল ওয়ার্ল্ড আর মানে ম্যাথমেটিক্যাল ওয়ার্ল্ডকে লিঙ্ক করছে, তো নাথিং ইজ ব্যাড ইন দ্যাট। তো ওই জন্য আমি প্রিফার করি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স, কারণ কি ওটাতে তাহলে ইলেকট্রিক্যালেরও কিছু ইনসার্ট এসে যাবে, মেকানিক্যালেরও একটু ছোট্ট নলেজ এসে যাবে, ইলেকট্রনিক্সটা কভার হয়ে যাবে। তো মোটামুটি একটা প্যাকেজ ওটা। অ্যাপ্লাইড এর নাম ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স করার পিছনে এটাই একটা লজিক ছিল, যে সবকিছুর সঙ্গে ওটা লিঙ্ক হবে। বেটার আমি এটাই বলবো, মানে এখন কোর ইঞ্জিনিয়ারিং বা বলে সেরকম কোনো মানে ব্যাপার নেই যে কোর নিলেই যে খুব জব হবে বা ইউ ক্যান অলওয়েজ সুইচ। এখন অনেক পসিবিলিটিস আছে, আগে সেটা ছিল না বলে এরকম একটা পার্টিশনিং ছিল, এখন অনেক পসিবিলিটিস আছে, যে যেদিকে খুশি যেতে পারে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, নিজের ক্যাপাবিলিটি থাকতে হবে, নিজেকে ওরকম ভাবে ডেভেলপ করতে হবে যে তুমি কোনোদিন যদি সুইচ করতে চাও তো সুইচ করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। প্লাস হ্যাঁ, একটু অপরচুনিটিস পেতে ইনিশিয়ালি অসুবিধা তো হয়, বাট আই গেস ওটা আস্তে আস্তে রিজলভ হয়ে যাবে, বিকজ আমার তো এখনো কোনো সেরকম এক্সপিরিয়েন্স নেই। তাই অবশ্যই যখন কোর সেক্টরের আমরা কোর সেক্টরের স্টুডেন্ট, আমরা যদি আইটি সেক্টরে গিয়ে প্রপারলি কাজ করতে পারি, তাহলে কেন রিলেটেড সেক্টরগুলোতেই বা কাজ করতে পারবো না? ইলেকট্রনিক্সে কেন যেতে পারবো না? ইলেকট্রিক্যাল, তো সব দিকেই সব রকমের অপরচুনিটি হয়তো পাওয়া যাবে যদি স্কিলটা থাকে। হ্যাঁ, স্কিল থাকলেই হয়, ওটাতে অসুবিধা সেরকম কিছু নেই। ইভেন মানে আমি যেমনি এখন আইআইটিতে আছি, তো আমাদেরকে সবকিছু বলে। ভাব আমি এমন একটা ব্রাঞ্চে আছি যেটা টোটালি এক্সপেরিমেন্টাল ব্রাঞ্চ, ওকে? এক্সপেরিমেন্টাল অ্যান্ড টোটালি ফিজিক্যালি, মানে হাতে কাজ করতে হবে সেরকম ব্রাঞ্চ, বাট স্টিল আমাদেরকে ফোকাস করতে বলে যে ওই জিনিসগুলোকে আমরা কম্পিউটারে বা ইন ল্যাঙ্গুয়েজ অফ প্রোগ্রামিং আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো কিনা, সে ইউজিং ম্যাটল্যাব। তো এইটাতে অনেক এনকারেজ করা হয়, কেননা যদি এটা করতে পারি, এই ম্যাপিংটা অনেক দরকার ফ্রম ফিজিক্যাল ওয়ার্ল্ড টু ম্যাথমেটিক্যাল ওয়ার্ল্ডে। আমি যদি কোনো জিনিস ম্যাপ করতে পারছি, এর বাইরে তো আর কিছু পসিবল হয় না যে তুই কিভাবে কোনো জিনিসকে অ্যানালাইজ করবি, কেন কি প্রোগ্রামিং ইজ আলটিমেটলি অ্যান অ্যালগোরিদম, ঠিক আছে? আর ওটাকে ইমপ্লিমেন্ট করতে আমরা যা যা ইউজ করি সব ম্যাথস, ওর বাইরে তো কিছু থাকে না ওখানে। ঠিক ঠিক। যদিও সেটাকে অনেক হাইপ করা হয়, বাট ওর বাইরে কিছু থাকে না কোনোদিন। তো তুই তাহলে যখন কথাটা তুললি, তাহলে তুই ডিটেলসে বল, তুই এখন কিসের উপরে কাজ করছিস, কি স্ট্রিম তোর, সেই ব্যাপারে একটু বল ডিটেলসে। আমার স্ট্রিম হলো ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, খুব রেয়ার স্ট্রিম ইন্ডিয়াতে, মানে ইভেন আমিও জানতাম না, গেট দেওয়ার পরীক্ষা দেওয়ার পর পর্যন্ত আমি জানতাম না এরকম একটা স্ট্রিম এক্সিস্ট করে ইন্ডিয়াতে। হ্যাঁ, এটার অ্যাপ্লিকেশনস গুলো কিছু কিছু পার্ট আমি শুনেছিলাম, কোনোদিনও মানে সেরকম ভেবে দেখিনি বা সামনে দেখিনি যে কি অ্যাপ্লিকেশন হতে পারে, বাট শুনেছিলাম যে কি কি পসিবল আছে, ঠিক আছে? অ্যান্ড এটা ইন্ডিয়াতে এক্সিস্ট করে এটা আমি জানতাম না। তো ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং এ আমার হলো এই যে গেটের পর আমাদেরকে যখন ডিপার্টমেন্ট চয়েস করতে হয়, তো আই থিঙ্ক এটা আমি সবার লাস্ট চয়েস দিয়েছিলাম। ফার্স্টে সব ইলেকট্রিক্যাল ছিল, এটা লাস্ট চয়েস ছিল। আচ্ছা, ঠিক আছে? ফরচুনেটলি অর আনফরচুনেটলি আলটিমেটলি আমাকে এটাই দিয়েছে। তো এখন খারাপ লাগে না, বেসিক্যালি অনেক নতুন জিনিস আছে এখানে জানার মতন। তো ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে যদি শুরু করতে চাই, যে সব থেকে প্রথম যেটা এখন আজকের টাইমে লোকে ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারে জানবে, ওটা হচ্ছে ক্রায়োজেনিক রকেট। মোস্টলি এটাই লোকে জানে। ক্রায়োজেনিক রকেটস হলো ওই যে রকেট গুলো দিয়ে স্পেসে আমরা মানে স্যাটেলাইটস পাঠাই বা স্পেস ক্রাফট পাঠাই, এগুলোতে যে মানে ইঞ্জিনটা ইউজ হয় সেটা ক্রায়োজেনিক ইঞ্জিন, ওটাকে ক্রায়োজেনিক ইঞ্জিন বলা হয়।
তো ওইটা হচ্ছে সব থেকে ফার্স্ট এক্সাম্পল, যেটা মানে খুব কমন হয়ে গেছে আজকাল ওই টার্মটা ক্রায়োজেনিক ইঞ্জিনটা। হোপসো অনেকেই জানে এই জিনিসটা, অ্যাটলিস্ট কোনো না কোনো নিউজ পেপারে বা কিছুতে তো পড়তেই থাকে তার ব্যাপারে। ঠিক ঠিক। আর আমার যে এরিয়া অফ অ্যাপ্লিকেশন সেটা খানিকটা রিলেটেড টু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, দ্যাট ইজ সুপার কন্ডাক্টিভিটি। তো ঠিক ঠিক। আমি ওই এরিয়াতেই এখন মানে ইলেকট্রিক্যাল যতগুলো আমাদের ডিভাইসেস বা ইকুইপমেন্টস থাকে সেগুলোকে কি করে ডিজাইন করতে হয় ইন আচ্ছা। সুপার কন্ডাক্টিং ডোমেন সেটা শিখছি। তো ওটাতে অনেকটা থার্মোডাইনামিক্সেরও অ্যাপ্লিকেশন আছে, বিকজ সুপার কন্ডাক্টিভিটি অ্যাচিভ করতে গেলে আমাদেরকে মানে ক্রায়োজেনিক টেম্পারেচার অ্যাটেন করতে হবে। ওকে। নিয়ার অ্যাবাউট -150 ডিগ্রি সেলসিয়াস এর নিচের টেম্পারেচারে কাজ হবে সব। আরে বাপরে, -150 ডিগ্রি টেম্পারেচারে কাজ করবে তাহলেও সুপার কন্ডাক্টিভ নেচারে পৌঁছাতে পারবে, এরকম ব্যাপার? হ্যাঁ হ্যাঁ, এখন অব্দি যেটা সব থেকে মানে অ্যাডভান্স মানে কি বলবো, যেটা সব থেকে ইউজেবল সুপার কন্ডাক্টর যেটা আছে তা সে হয়তো -172 ডিগ্রি সেলসিয়াসে কাজ করে। বাবা। মানে সুপার কন্ডাক্টরের প্রপার্টি কি, জিরো রেজিস্ট্যান্স। ইউ ক্যান অ্যাকচুয়ালি সি ইট উইল বি হ্যাভিং নো রেজিস্ট্যান্স যখন ওটার ভিতর দিয়ে কারেন্ট যাবে। কিন্তু সেটা কন্ট্রোলও করতে পারবো রেজিস্ট্যান্সটা, মানে রেজিস্ট্যান্স কন্ট্রোলেবল। হ্যাঁ, ওটাও করা যায়, মেথডস আছে, কিন্তু মানে এখন খুব প্রিসাইজ মেথডস নেই এখনো পর্যন্ত। আচ্ছা। অ্যান্ড কিন্তু মানে কন্ট্রোলেবল ঠিকই ওটা। মানে ইভেন ভাব তুই যদি একটা 1 কিলোমিটার লম্বা তার নিয়ে, যেটা আমরা ইলেকট্রিক্যালে জেনারেলি ট্রান্সমিশন লাইনকে রিপ্রেজেন্ট করি, তো ট্রান্সমিশন লাইনে কি 1 কিলোমিটার লম্বা ট্রান্সমিশন লাইনের দুটো এন্ডের যে ভোল্টেজ থাকবে সেটাতে অনেক ড্রপ থাকে, একটা ড্রুপ থাকে, ঠিক। সে 2% 3% ড্রপ হয়ে যায়। কিন্তু ক্রায়োজেনিক্স ইউজ করলে সেটা হবে না, 1 কিলোমিটারে তো অ্যাটলিস্ট হবে না। তারপর আস্তে আস্তে নো ভোল্টেজ ড্রপ, মানে নো ভোল্টেজ ড্রপ, কোনো ভোল্টেজ ড্রপ পাবি না, মানে অল টাইম সেম ভোল্টেজে থাকবে। তো অ্যাডভান্টেজ ইয়েস অনেক। ভোল্টেজ ড্রপ বেসিক্যালি রেজিস্ট্যান্সের, লাইন রেজিস্ট্যান্সের যে হিটটা চলে যায় সেইটার জন্য হয়। তো এখানে সেটা জিরো, নো রেজিস্ট্যান্স। তো তাহলে টেম্পারেচারটা কি এক্সটারনালি মেইনটেইন করতে হচ্ছে অবভিয়াসলি? টেম্পারেচারটা মেনটেন করার জন্য আমরা যেটা ইউজ করি ওটা হচ্ছে লিকুইড নাইট্রোজেন। ঠিক আছে, ওটা আমাদের এমনি প্লান্টে বানাতেও পারি, বা যে ডিভাইসটা চালাচ্ছি তার সঙ্গেও একটা প্লান্টকে অ্যাটাচ করে দিয়ে আমরা লিকুইড নাইট্রোজেনকে ইউজ করে ওই টেম্পারেচার অ্যাটেন করতে পারি। লিকুইড নাইট্রোজেনের মানে নর্মাল বয়লিং পয়েন্ট টেম্পারেচার যেটাকে বলা হয় ওইটা হচ্ছে -196 ডিগ্রি সেলসিয়াস, নিয়ার অ্যাবাউট -200 ডিগ্রি সেলসিয়াস। আমরা ওই টেম্পারেচারে জিনিসপত্রগুলোকে কাজ করাই। বাবা, অনেক হাইফাই টাস্ক। তুই আর কি বলতে যাচ্ছিস প্লাস? কোন জায়গাটায় বলছিলাম বলতে পারবি? এই তো একটু আগে যখন বললাম তার আগে। হ্যাঁ, প্লাস আই থিঙ্ক আমি এটাই বলতে যাচ্ছিলাম যে ইন্ডিয়াতে এখন যেমনি বুলেট ট্রেনসের টপিকটা খুব মানে রিসেন্ট টপিক, সবাই খুব ওটা নিয়ে অনেক সময় চর্চা করে যে হ্যাঁ বুলেট ট্রেন বলে কিছু একটা আছে ইন্ডিয়াতে। অ্যান্ড আরো অনেকগুলো নতুন নতুন বুলেট ট্রেন রুটস তৈরি হওয়ার কাজ আছে। বুলেট ট্রেনের জন্য যে ট্র্যাকস গুলো বানায়, ঠিক আছে, যে ট্র্যাকস গুলোতে বুলেট ট্রেন গুলো রান করবে সেগুলো অ্যাকচুয়ালি সুপার কন্ডাক্টর দিয়ে বানাতে হয়। মানে ওইখানে ম্যাগলেভ টেকনোলজি, যেটাকে ম্যাগলেভ টেকনোলজি বলে, ম্যাগনেটিক লেভিগেশন টেকনোলজি, সেটা উইদাউট সুপার কন্ডাক্টিভিটি পসিবল না। তো ওখানে ওই ট্র্যাক ইয়ে দিয়ে বানানো হয় বুলেট ট্রেনের ট্র্যাকস গুলোকে। মানে সেই যে ট্র্যাকটা বল না, আমি বলছিলাম ওইটা একটা পসিবল অ্যাপ্লিকেশন যেটা মানে লোকে জানে, বাট ওর পিছনে সায়েন্সটা হয়তো খুব একটা সবাই জানে না। তাহলে কি ওই ওই যে ট্র্যাকগুলো হবে সেই ট্র্যাকগুলো ওই লো টেম্পারেচারে আমাদেরকে মেইনটেইন করতে হবে? না, অ্যাকচুয়ালি কি হবে না, এই যে লো টেম্পারেচারে পুরো সেটআপটা ট্রেনের মধ্যে থাকবে। আচ্ছা। ট্রেনের যে ইঞ্জিন থাকে ওখানে ওই সেটআপটাকে বসানো হবে। আর ট্র্যাকস গুলোতে স্পেশাল ট্র্যাক তো নিশ্চয়ই থাকবে, বাট লোহা থাকবে বেসিক্যালি, লোহারই ট্র্যাক কিন্তু ডিফারেন্ট ডিজাইনের থাকবে। ওইখানে ওই মানে লোহার ট্র্যাক বলছি, মানে কন্ডাক্টিভ মেটেরিয়ালের ট্র্যাক থাকবে যেখানে কারেন্ট হবে, যে কিছুটা ধরতে পারিস মেট্রোর মতন কিছুটা ট্র্যাকটা থাকবে যেখানে মানে কারেন্ট যাবে, আর উপরে বাকি যে ম্যাগনেটিক পার্টটা সেটা ট্রেনসের থ্রু অ্যাচিভ করা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং সেটা তো তোর মানে পুরোটাই ইলেকট্রোম্যাগনেট
সেই হিসাবে তৈরি করা হবে ব্যাপারটা। হ্যাঁ, আমরা একটা জিনিস পড়েছিলাম, কি লিনিয়ার ইন্ডাকশন মোটর, ওই প্রিন্সিপালটা প্রিন্সিপালটা ইউজ দিয়ে হয়। থাকে, ঠিক ঠিক বুঝলাম। তো এখন তুই যে মানে গেটের থ্রুতে এলি, তো গেটের তো 1 বছরের প্রিপারেশন করলি তুই, তো তুই কিছু হ্যাঁ। সাজেশন দে যে কিরকম ভাবে প্রিপারেশন করা উচিত, এবং কলেজের টাইমেই কি প্রিপারেশন করা উচিত না কলেজের পরে ব্রেক নিয়ে করাটা বেটার? কারণ দেখি যে আমাদের এখন বেশিরভাগ আমাদের কলেজের যে প্রবলেমটা হতো যে ওই অ্যাটেন্ডেন্স করে নিয়ে বসিয়ে রাখা হতো, কিন্তু পড়াশোনাটা হয়তো ডাউন হয়ে যেত, আলটিমেটলি সেই প্রপার প্রিপারেশন করার টাইম পাওয়া যেত না। তো না, সেটা হতো না। হুম এইটা মানে কাইন্ড অফ চয়েস বলবো আমি। হুম হুম মানে ও যদি ম্যানেজ করতে পারে, হি ইজ ওয়েল এন্ড গুড, করতেই পারে, হুম হুম ঠিক আছে। কিন্তু যদি কেউ না করতে পারে, হ্যাঁ 1 বছর ড্রপ দিলে খুব একটা মানে প্রবলেম কিছুই নেই। প্রিপারেশনের স্ট্র্যাটেজিটা এটা হবে যে মানে যখন নর্মালি আমরা যেটা মানে নিজে অবজার্ভ করেছিলাম, ওটা হচ্ছে যে আমি মেডিজিতে যেমনি কোচিং নিতাম, তো কোচিং ক্লাসের সামথিং অ্যারাউন্ড 12 ঘন্টা চলতো, ঠিক আছে। অলমোস্ট এভরিডে 12 ঘন্টা 12 ক্লাস ঘন্টা। করার পর তুই ঘরে এসে, হ্যাঁ অলমোস্ট এভরিডে 12 ঘন্টা ক্লাস করার পর তুই ঘরে এসে ইমিডিয়েটলি কিছুই পড়তে পারবি না, হুম ঠিক হুম আছে। হুম ঠিক। তো বেস্ট মেথড কি ছিল, আমি ইনিশিয়ালি খুব চেষ্টা করতাম যে যেটা ক্লাসে পড়িয়েছে সেটাকে এসে ঘরে রিভাইজ করা, পসিবল হয় না, হুম ঠিক হুম আছে, হুম অ্যাটলিস্ট আমার জন্য তো হতোই না। হুম তো আমি কি করতাম না, যেটা ক্লাসে পড়াতেন তার থেকে রিলেটেড এসে ঘরে কোয়েশ্চেন্স গুলো সলভ করতাম। ও প্রিভিয়াস ইয়ার আছে বা ওদের যে মেটেরিয়ালস গুলো দিত সেই কোয়েশ্চেন, ওখান থেকে কোয়েশ্চেন গুলো পড়তাম। হুম হুম অথবা ওদের টেস্ট সিরিজ আমরা কিনে রেখেছিলাম মেডিজি, তো আমরা ওই টেস্ট সিরিজ গুলো সলভ করতাম। ইনিশিয়ালি নাম্বার একদমই উঠতো না, মানে হয়তো 17 কত ইনিশিয়াল টেস্ট সিরিজ গুলো 17 কোয়েশ্চেন্স এর থাকতো। হুম 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 17 কোয়েশ্চেনে 45 মার্কসের হয়তো পেপার, তার মধ্যে 1 নম্বর 2 নম্বরের বেশি হয়তো স্কোরই করতে পারতাম, এমনিও হতো। বাবা। তো হ্যাঁ, তো হুম এটাতে মানে ডিজার্টেন হয়ে গেলে চলবে না, কেন কি এটা হতেই পারে, স্বাভাবিক, সবকিছু তো জানি না ভাই, প্রথম দিনই সব শিখে যাবো, এরকম তো হতেই পারে। হয় না। তো ওটা আস্তে 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 অ্যান্ড ওদের মানে টেস্ট সিরিজ গুলোতে আমি হয়তো কোনো দিনও মানে খুব ভালো নাম্বার যে তুলতে পেরেছি তা না, অলওয়েজ ওই 30, 40, 50, ম্যাক্সিমাম আই থিঙ্ক একবার 60% তুলেছিল, ঠিক আছে, টেস্ট সিরিজ গুলো। কিন্তু ওটা তার উপরে কোনোদিনও যেত না, তার কারণ ওটাই যে মানে একটা টেস্ট সিরিজ কঠিন থাকতো, অ্যান্ড দ্বিতীয় হচ্ছে মানে কোয়েশ্চেনের প্যাটার্ন গুলো অনেক মানে কি বলবো ঘুরানো পেঁচানো। আমরা যেরকম কনভেনশনালি কি পড়ি যে কোনো চ্যাপ্টারের কোয়েশ্চেন পড়লে শুধু সেই চ্যাপ্টারের থেকে রিলেটেড কোয়েশ্চেন থাকে, ঠিক আছে। বাট গেট ইজ সামথিং ডিফারেন্ট, ইভেন আইআইটি জেইও সেরকমই হয়, ওরা কি করে মিক্স করে দেয় চ্যাপ্টারকে, ঠিক আছে। ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পল নিতে চাই, আমাদের ইলেকট্রিক্যাল মেশিনসকে ওরা পাওয়ার ইলেকট্রনিক্স এর সঙ্গে মার্জ করে দিবে, যে একটা পাওয়ার ইলেকট্রনিক্স কন্ট্রোলার দিয়ে একটা ইলেকট্রিক্যাল মেশিন মোটরকে কি করে কন্ট্রোল করবে, ঠিক আছে। তো এইটা এই জন্যই করা হয়, কেন কি মানে ইন্ডাস্ট্রি বেসে যা বা যেখানে খুশি যা, এই অ্যাপ্লিকেশন বেসটা এটাই থাকে। পাওয়ার ইলেকট্রনিক্স দিয়ে মোটর কন্ট্রোল হবে বা পাওয়ার ইলেকট্রনিক্স দিয়ে পাওয়ার সিস্টেম কন্ট্রোল হবে। তো ওই অ্যাপ্লিকেশনের অ্যাপটিটিউড এবিলিটিটা আছে কিনা সেটাই টেস্ট করা হয় গেটে। গেট মানে আমরা শুনি তো একটা এক্সাম, বাট ওই অ্যাব্রিভিয়েশনটা খুব রিয়েরলি সবাই ভাঙি বা ওই অ্যানালাইজ করি। ইট ইজ অ্যাকচুয়ালি গ্র্যাজুয়েট অ্যাপটিটিউড টেস্ট ইন ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে। ওখানে অ্যাপটিটিউড টেস্টই নেওয়া হচ্ছে তোমার, যেমনি যে কোনো চাকরি পরীক্ষায় যাওয়ার আগে মানে অ্যাপটিটিউড টেস্ট দিতে হয়, ওরকমই ওটা একটা অ্যাপটিটিউড টেস্ট। অ্যাপটিটিউড টেস্টের প্রিপারেশন তুইও নিয়েছিস, আমিও নিয়েছিস, কেমনি করে নিতে হয় না, ওটা হচ্ছে রেগুলার প্র্যাকটিস করতে হবে আর নিজের মাথা পাঠাতে হবে। গেট ইজ এক্স্যাক্টলি দ্য সেম, বাট ইন টার্মস অফ টেকনিক্যাল মানে ফর্মুলাস এন্ড অল দিস। এই হচ্ছে গেটের মেন। হ্যাঁ, আরেকটা স্ট্র্যাটেজি যেটা ফলো করতাম, আজকাল যেহেতু গেট ফুলি অনলাইন মোডে হচ্ছে, তো ওখানে একটা জিনিস দেয় গেট ক্যালকুলেটর, ঠিক আছে। অনলাইন অনবোর্ড ক্যালকুলেটর থাকে এক্সাম দেওয়ার সময়, আচ্ছা, ঠিক আছে। তুই মানে আলাদা করে ক্যালকুলেটর ইঞ্জিনিয়ারিং এর ভিতর, যেটা তোর গেটের মধ্যে যে ক্যালকুলেটর ইউজ করতে হয় পরীক্ষা দেওয়ার সময়। হ্যাঁ 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 এক্স্যাক্টলি। ওই ক্যালকুলেটরটাতে আমি মানে যেদিন থেকে গেটের প্রিপারেশন মানে মেডিজি জয়েন করেছিলাম, আই থিঙ্ক ফার্স্ট ডে অর ফার্স্ট মান্থ থেকেই আমি মানে যখন থেকে মানে যে কোনো ক্যালকুলেশন হলে আমি গেট ক্যালকুলেটরে করতাম। ইভেন ওটার মোবাইল অ্যাপও আছে আর অফলাইন অ্যাপ, আর
মানে ল্যাপটপও আছে। তো ওটাতে কি হয় না, এক্সাম হলে সব থেকে বড় যেটা ফিয়ার কেউ ফেস করবে ওটা হচ্ছে ক্যালকুলেশন করতে, কারণ গেটের ক্যালকুলেশন থাকবেই একটা না দুটো, আর ওখানে যদি কনফিউজ হয়ে যায় তো হি ইজ আউট অফ লিগ, কেউ আটকাতে পারবে না ওকে ওখান থেকে, মানে গেট না ক্লিয়ার করার থেকে। তো ওই ক্যালকুলেটর ফার্স্ট স্টেপ হচ্ছে মানে মেনলি এক্সাম, যে কোনো এক্সামের মানে যত না কনসেপ্ট তার থেকে বেশি ভয়টা কাটানো দরকার হয়। ঠিক ঠিক কনসেপ্ট হয়তো সবাই জানে, কিছু কিছু সেটা ডেভেলপ করে নেওয়া যায়, বাট ভয়টা না কাটাতে পারলে এক্সাম হল সিচুয়েশন থেকে বেরোতে পারবে না। তো ওই ক্যালকুলেটরটা আমি শুরু থেকে ইউজ করতাম, যাতে কি মানে যখন গেট দিচ্ছিলাম, মানে ফার্স্ট বার দেওয়ার পর ওই ডিফারেন্সটা আমি ফিল করতে পেরেছিলাম, যেহেতু সবকিছুই আমার দুবার হয়েছে, আমি ডিফারেন্স তো অ্যাটলিস্ট বুঝতেই পেরেছি। যে মানে ওই ক্যালকুলেটরের জন্য কি হচ্ছে না, ওই পোর্শনটা অ্যাটলিস্ট ব্রেনটা কিছুটা ঠান্ডা থাকে যে হ্যাঁ ওকে আই নো হাউ টু ইউজ ইট, আমি এটাতে কোনো আমার অসুবিধা নেই, তো এটা আমাকে অ্যাটলিস্ট কভার করবে না। মেবি অন্য কোয়েশ্চেনের জিনিসটা ভাবতে হয়তো আমার মানে মাথা খাটাতে হবে এরকম। তো তোর কিরকম অ্যাটেম্প ছিল? আমার অ্যাটেম্পটা গেটে এইবার যেটা ছিল, মানে সেকেন্ড টাইম আমার যখন দিয়েছিলাম, পেপারটা অ্যাকচুয়ালি ইজিও ছিল অ্যাজ পার মাদ্রাসের স্ট্যান্ডার্ড, বাট অ্যাটেম্পটা ছিল মানে টু বি অনেস্ট আমি ফুল অ্যাটেম্প করে দিয়েছিলাম উইদিন 3 আওয়ার্স এর 1.5 আওয়ারে আমার পেপার শেষ হয়ে গেছিল। 1.5 আওয়ার মানে 50% টাইমে? 50% আমার অ্যাটেম্প শেষ হয়ে গেছিল। আমার মেইন হয়েছিল আমি অনেকগুলো ক্যালকুলেশন এরর করেছিলাম, ঠিক আছে, আর আমি ওগুলোকে ক্যাচ করতে পারিনি, তো সেগুলোর জন্যই আমার র্যাঙ্ক অনেক পিছিয়ে গেছিল, মানে ভুল হয়ে গেছিল নাম্বার, মেবি হয়তো হ্যাঁ আমি হয়তো 90s এর রেঞ্জে থেকে যেতাম, মানে রাইট নাও আমি 90s এর রেঞ্জে থাকতাম, বাট 1.5 আওয়ারে আমার শেষ হয়ে গেছিল। তো তোর কত স্কোর হয়েছিল টোটাল ফাইনালে? ওই দিন হ্যাঁ স্কোর কত ছিল? স্কোর হয়েছিল 77.67। আচ্ছা, বাহ, দারুণ। মানে এই জিনিসটা কিন্তু মানে নাম্বার উঠতে পারে, কিন্তু 1.5 ঘন্টার মধ্যে ফুল অ্যাটেম্প, এটা কিন্তু মানে ফ্যান্টাস্টিক, দারুণ, এক্সেলেন্ট জিনিস। ওটা ওই পেপারটা খুবই সোজা ছিল, যে কেউ মানে ভালো প্রিপারেশন যেই নিয়ে তাই সে ইজিলি 1.5 ঘন্টার মধ্যেই শেষ করে দিত। পেপারের কোনো মানে সেরকম বড় বললাম না যে যে কোনো পেপারের হচ্ছে ভয়টা কাটিয়ে দিতে পারলেও মানে ইউ উইল বি এবল টু রিয়েলাইজ হাউ টু ম্যানেজ ইউর টাইম, ঠিক আছে। টাইম ম্যানেজমেন্টটাই যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য টাইম ম্যানেজমেন্ট সব থেকে বড় ফ্যাক্টর। তার জন্য আমি এটাই সাজেস্ট করি, এখন কোনো জুনিয়র যদি জিজ্ঞেস করে যে যত না তুই কনসেপ্ট করছিস তার থেকে বেশি এক্সামস দে, যা নাম্বার আসার আসুক, you will be accustomed to that environment, যে হ্যাঁ আমি ওই টাইমটার মধ্যে নিজেকে কি করে অ্যাডজাস্ট করবো। আর এটা তো না যে একটাই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসছে, 10টা সাবজেক্ট, তার মধ্যে 10টা করে প্রায় 100টা চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসছে, তো উইদিন এ ফ্র্যাকশন অফ টাইম পার কোয়েশ্চেন গেটে। এখন যেহেতু প্যাটার্ন চেঞ্জ হয়েছে, আমি জানি না কোয়েশ্চেন পেপারটা এবছর থেকে কেমন আসবে, বাট আমাদের টাইমে যেটা কি ছিল 65 কোয়েশ্চেন ফর 100 মার্কস, ফর ইচ কোয়েশ্চেন আমরা ওই হয়তো 2 মিনিটস 2.5 মিনিটস টাইম পেতাম। তো ওই 2.5 মিনিটসে তুই একটা টপিক থেকে আরেকটা টপিকে সুইচ করে তার ডেপথ অব্দি ভেবে তোকে অ্যান্সারটা খুঁজতে হতো। এই জিনিসটা উইথ প্র্যাকটিস ছাড়া আসতেই পারে না কোনোদিনও, ঠিক আছে। অ্যাটলিস্ট তুই যদি এটা ভাবতেও স্টার্ট করে দিস এক্সাম দিয়ে যদি তুই একটা রেগুলার এক্সামিনেশন মানে এনভায়রনমেন্টে থাকিস, তুই দিচ্ছিস এক্সাম, ওইটা সুইচ করতে পারছিস, নো ম্যাটার হোয়াট তুই পরে কি অ্যান্সার করছিস সেটাকে, কিন্তু ওই যে ভাবার ট্রানজিশনটা, তো ওইগুলো অনেক বড় বড় ফ্যাক্টর। মানে ওই যে ট্রানজিশনটা ইনিশিয়ালি আসতে চায় না কারণ, হয়তো এই কোয়েশ্চেন টু ওই কোয়েশ্চেনে যেতে তোকে হয়তো 5 মিনিট লেগে যাবে, কিন্তু উইথ প্র্যাকটিস সেটাকে ইজিলি উইদিন 1 মিনিটসে তুই চেঞ্জ করতেও পারিস, কোনো অসুবিধা হয় না, ট্রানজিশনটা ইজিলি হয়ে যায়। এই প্র্যাকটিস লাগে, আর কিছু না। তো এই স্ট্র্যাটেজিটা ফলো করা দরকার, স্টুডেন্টদের জন্য খুব ভালো সাজেশন হবে। আর তো তোর এটা তোর মোটামুটি মেডিসির সাথে তুই প্রিপারেশন করেছিলি 1 বছর, তারপরে তোর গেটের কমপ্লিট হওয়ার পর তুই এখন আইআইটি খড়গপুরে। তো গেট কোয়ালিফাই করার পরে আর কি কি অপরচুনিটি তুই দেখতে পেয়েছিলি, এবং এইদিকে তোর আসার অবভিয়াসলি তোর আগে থেকে প্ল্যান ছিল যে তুই এমটেক করবি, তো কিরকম কি অপরচুনিটি আছে বা দেখেছিস, বা তুই তোর কি কি মেন্টালিটি ছিল? দেখ, আমার কোনোদিনও মানে কি বলবো, ওই গভর্নমেন্ট জব সিকিং মেন্টালিটিটা ছিল না, টু বি অনেস্ট, ঠিক আছে, যে পিএসইউ যাবো ওখানে চাকরি করবো, ওটা ইনিশিয়ালি আমার কোনোদিনও ছিল না যে ভাই আমি এখন থেকে যদি অমনি বসে যাই বা
জানি পিএসইউজ এর অনেক কাজ আছে, বাট ওয়ার্ক এনভায়রনমেন্টটা খুব হুম, স্লো এনভায়রনমেন্ট, ঠিক হুম, আছে, হুম, মানে হুম, ডেভেলপিং, মানে স্ট্যাটিক, ওখানে কোনো জিনিস খুব ইজিলি চেঞ্জ করা যায় না, ঠিক আছে। ঠিক। তো আমাকে ওই জিনিসটা খুব একটা এক্সাইট করে না, ঠিক আছে। তো হুম, আনাদার অন দ্য কন্ট্রারি, তুই যদি রিসার্চ ডোমেনে যাচ্ছ, রোজই কিছু নতুন হয়ে যাচ্ছে, হুম, ঠিক হুম, আছে। হুম, হুম, তো ইট ইজ এক্সাইটিং যে অ্যাটলিস্ট তুই যদি ওর ব্যাপারে কিছু না জানে, ওর একটা খবরের মতো যদি যদি ওইটার ব্যাপারে পড়িস, তো ওটা এক্সাইটমেন্ট একটা, যে হ্যাঁ নতুন কিছু জানতে পারলি। আমার ওই জিনিসটা পছন্দ, তাই আমি ওই এমটেক, মানে কি বলবো, একাডেমিক লাইনেই কন্টিনিউ করাটা পছন্দ করছিলাম। অ্যান্ড আদার এইদিকে অপরচুনিটিস বলতে দেখ, ইনিশিয়ালি ছিল পিএসইউজ এর এক্সাম, মানে ইভেন গেট থ্রু তুই পিএসইউজ পেতিস, বাট এখন আই এম নট শিওর কি হচ্ছে, এখন আমি জানি না, হুম, কেন কি হুম, পিএসইউজ এর খুব সিটস লিমিটেড করে দেওয়া হয়েছে এখন হুম, থ্রু গেট। হুম, হুম, আর অনেকগুলো পিএসইউজ আবার নিজেদের যে কমন আলাদা আলাদা করে টেস্ট নিত, সেই মোডে চলে গেছে। মনে চলে গেছে, আচ্ছা, তো হুম, তো ওইটাই হচ্ছে ব্যাপার। অ্যান্ড আরেকটা জিনিস হতো, মেডিজিতে যখন পড়তাম, তো আমাদের কি হতো না, ব্যাচগুলোতে গেট অ্যান্ড ইএসি, ইএসি মানে ইঞ্জিনিয়ারিং সার্ভিস এক্সামিনেশনের জন্য প্রিপারেশন একসাথে দেওয়া হতো, হুম, হুম, ঠিক হুম, আছে। এবার দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একটা হচ্ছে ইএসির মানে সিলেবাস অনেক বড়, ঠিক আছে, আচ্ছা, বিশাল বড়, অনেক জিনিস জানতে হয়, হুম, কিন্তু ওখানে ডেপথ খুব কম লাগে, নলেজ ডেপথ অত লাগে না, কনসেপচুয়াল ডেপথ লাগে না, কিছুটা হুম, মুখস্থ বিদ্যা বলতে পারিস, আচ্ছা, ঠিক হ্যাঁ, আছে। হ্যাঁ, হ্যাঁ, মানে বুঝলাম। মানে কিছুটা যেমনি অ্যাপটিটিউডের কোয়েশ্চেন গুলো, রেগুলার কোয়েশ্চেন কিছু থাকে, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, ওগুলো তুই যদি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করিস, তো অ্যান্সার মুখস্থ হয়ে যায়, ওরকম অবস্থা হয়ে যায়। পিএসসি ইএসসির এক্সামটা এক্স্যাক্টলি কিছুটা ওরকম, বাট গেট ইজ সামথিং ডিফারেন্ট, গেটে তোকে ভাবতে হবে, হুম, হুম, বাট ওটার obviously, সিলেবাস খুব ছোট কম্পেয়ার টু ইএসসি, বাট ইউ হ্যাভ টু গো ইনটু ডেপথ অফ হোয়াট এভার ইউ নো। হুম, 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 তো এই একটা ছিল। হ্যাঁ, অনেক ইএসসি নিয়েও তুই প্রসিড করতে পারিস আফটার কলেজ লাইফ, ইটস এ গুড অপরচুনিটি, অনেকের জন্যই ওটা ভালো ভালো চয়েস ফর ক্যারিয়ার, ইটস এ হুম, গ্রেট চয়েস, বিকজ যে কোনো যে মানে ইএসসি থাকবে, ইঞ্জিনিয়ার যে বেরোয়, সার্ভিস ইঞ্জিনিয়ার খুব বাজেট টার্ম হলো এটার জন্য, আই এম সরি, যে ইএসসি পাস করে যে মানে বেরোয়, হি উইল বি ইকুইভ্যালেন্ট টু আইএএস অফিসার, আইইএস অফিসার বলা হয় তাকে। হুম, হুম, সো আইইএস অফিসার ইজ ইকুইভ্যালেন্ট টু আইএএস অফিসার, বাস ওর রোলটা অ্যাডমিনিস্ট্রেটিভ হয় না, ওর রোলটা টেকনিক্যাল হয়। technical, And second thing is, he will be under the direct jurisdiction of President of India, not the involvement of government like any other UPSC যে কোনো হুম, হুম, অফিসারের যেরকম মানে jurisdiction থাকে, সে ওই রকমই থাকবে, তাকে আর কোনোদিনও মানে he is not answerable to the government as a whole, কোনো ডিসিশনের জন্য। তো কোয়াইট প্রেস্টিজিয়াস জব, এটা খারাপ কিছুই না, বাট আমার তো অবভিয়াসলি পছন্দ না, আমি এদিকে প্রসিড করিনি। হুম, 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 আমি একবার ইএসসি এক্সাম দিয়েছি নিজেও, ঠিক হুম, আছে, হুম, বাট ওই প্রবলেম যেটা বললাম, ওই যে এক্সামটা কেমন হয়, হুম, মানে হুম, ইউ ক্যান নট ইভেন ইউজ ক্যালকুলেটর দিয়ে, ওকে, okay, অ্যান্ড ক্যালকুলেটর না ইউজ করে পাওয়ার কিউব রুট অফ 3 বের করা এত সোজা কাজ না এই এক্সাম হলের মধ্যে বসে। আমি ইএসসিতে তোর কাছে টাইমও কম থাকে পার কোয়েশ্চেন, মানে কি বলবো, একটা কোয়েশ্চেন সলভ করতে হার্ডলি তুই 1 মিনিটের কাছাকাছি টাইম থাকে, হুম, পসিবল না সেটা। তো ওই টেকনিক জন্য জানতে হবে ওগুলো সম্বন্ধে। ইএসিটা আমার টেকনিক ঠিক না, ইউ নিড টু নো প্র্যাকটিস মোর, আমি বলবো হুম, যেটা, হুম, হুম, যে হুম, প্র্যাকটিস করে 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 এমন হবে যে ওই জিনিসগুলোর মানে ওগুলো কিছু স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, মানে যেগুলোই ওরকম কোয়েশ্চেন দিবে না, ওগুলো অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়, হুম, হুম, মানে হুম, ওগুলো হয়তো সবসময় থাকে। তো যে প্রথমবার এক্সাম দিবে সে ঘাবড়ে যাবে, কেন কি ওই কোয়েশ্চেন গুলো রিপিটেশন থাকে, বা ওইটাই স্ট্যান্ডার্ড, তো ওর অ্যান্সার গুলো মানে ফিক্সড অ্যান্সার, ওটা তুই মুখস্থ হয়ে যায় যদি প্র্যাকটিস করিস সিএসসি পেপার। ও আচ্ছা, ইএসসি যেটা কঠিন পার্ট হয় ওটা হচ্ছে মেন্সটা, কেন কি ওখানে পুরোপুরি মানে সাবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকে, তো লিখতে হয় অ্যান্সার, নো এমসিকিউজ। হুম, হ্যাঁ, তো ওই মেন্সটা টাফ হয়, বিকজ মেন্সটায় অনেকটা মানে তোর নলেজকে টেস্ট করা হয়, চেষ্টা করা হবে, হুম, অ্যান্ড দেন অফকোর্স দেয়ার উইল বি ইন্টারভিউ, ঠিক আছে। তো এই হচ্ছে 3টে পার্ট ইএসসি এক্সামসে, ওটার প্যাটার্নটা কিছুটা এমনি। তো যেমনি প্রিলিমস যেটা হয়, প্রিলিমসটাতে কত 160 কোয়েশ্চেন্সের 2টো পেপার হয়, আচ্ছা, প্রিলিমস এর মধ্যে একটা 100, হ্যাঁ 2টো পেপার হয়, একটা ইংলিশের থাকে, আমি ঠিক প্যাটার্নটাও ভুলে গেছি, ইংলিশের জেনারেল নলেজের থাকে, আর একটা টেকনিক্যাল পেপার হয়, ঠিক আচ্ছা, আছে। হুম, হুম, তো ওই দুটো পেপার হয়, 160 কোয়েশ্চেনের একটা থাকে, আর একটা আই থিঙ্ক 100 কোয়েশ্চেন্সের থাকে, এমনি দুটো পেপার থাকে। তো ইউ ক্যান ইমাজিন তোর কাছে টাইম থাকেই না ওর মধ্যে কিছু, আচ্ছা, যে হুম, 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 কোয়েশ্চেনকে তুই শুরু থেকে এন্ড অব্দি তুই উইদাউট ক্যালকুলেটর সলভ করবি। হুম, 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 তো ওটা পুরোটাই ওই আলাদা আর প্যাটার্ন হয়ে practice। গেছে।
প্র্যাকটিস দরকার, হ্যাঁ। হ্যাঁ, ওটার পুরো আলাদা প্যাটার্নটা আলাদা, গেটের প্যাটার্নটা অন্যরকম। হিয়ার ইউ গেট টাইম বাট ইউ ক্যান নট সলভ যদি কনসেপ্ট স্ট্রাইক না করে। অ্যান্ড ওটা কনসেপ্ট যে খুব মানে খুব জেনারেল কনসেপ্ট গুলোই থাকে। গেটের যে কনসেপ্ট গুলো হয় অ্যাকচুয়ালি ইনিশিয়ালি আমরা মানে ভাবি গেটে অনেক কিছু পড়তে হবে, বাট থাকে না সেরকম কিছু। মানে বেসিক কনসেপ্টস কে নিয়েই ওটাই কনসেপ্ট গুলোকে মার্জ করে করে কোয়েশ্চেন্স তৈরি করা হয়। তো সেটা মানে অনেক ভয় পায়, আমিও ইনিশিয়ালি ভয় পেতাম, বাট এক্সাম দিতে বা প্রিপেয়ার করতে করতে ভয়টা আস্তে আস্তে কেটে গেছে, সেটাই বলবো। তো যেমন ধর গেটের কিছু পার্ট থাকে যেটা হচ্ছে তোর অ্যাপটিটিউড এবং ইংলিশ, এবং কয়েকটা ইজি সাবজেক্ট হয়তো ইলেকট্রিক্যালের থাকবে, তো সেইগুলো ওপরে কিরকম ভাবে প্রিপেয়ার করা দরকার, সেগুলোকে প্রথম থেকে করা। অনেকে যেমন কি লাস্ট মোমেন্টের জন্য ওটা রেখে দেয়, লাস্ট 1 মাসে প্রিপেয়ার করবে ইংলিশ অ্যান্ড অ্যাপটি, সেটাই কি প্রপার স্ট্র্যাটেজি নাকি বরাবর প্রথম থেকে প্র্যাকটিস করে যাওয়া উচিত? আমি বলবো ইংলিশটা কি 6 কোয়েশ্চেন্স থাকে খালি, ঠিক আছে, 6টা কোয়েশ্চেন্সের বেশি থাকে না। জেনারেলি ওটা সলভ করা যায় না ইংলিশ, মানে অনেক সময় ওয়ার্ডস এত কনফিউজিং থাকে। মেন পার্ট যেটা ইংলিশে আছে ওটা হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম টাইপের, আর একটা আই থিঙ্ক জাম্বল ওয়ার্ড টাইপের আসবে কোয়েশ্চেন। তো এই দুটো টাইপের কোয়েশ্চেন আসার কারণে কি হয় না, ওই যে সিনোনিম অ্যান্টোনিম পার্টটা থাকে, ইট ইজ ভেরি ডিফিকাল্ট, অলওয়েজ ডিফিকাল্ট। ওয়ার্ডগুলোকে গেস করা ইজি হয় না, মানে ভুল হতেই পারে ওখানে। তো ফর্চুনেটলি আমার বেলায় ওটা খুব সোজা হয়ে গেছিল, জানি না কেন, বাট ওটা ডিফিকাল্ট হয়। তো জেনারেলি যারা গেটের প্রিপারেশন করে তারা ওই সেকশনটাকেই অ্যাভয়েড করে দেয়। আচ্ছা, অ্যাটলিস্ট ইফ ইউ ওয়ান্ট টু স্কোর এ ডিসেন্ট নাম্বার, ওই সেকশনটা অ্যাভয়েড করে দেয়, কোনো মিনিং নেই। 6টা কোয়েশ্চেন 1 মার্কস 2 মার্কসের জন্য মিনিংলেস, ওটা কোনো মানে ওটা করতে গিয়ে নেগেটিভ খেয়ে কোনো লাভ নেই। আই উইল সাজেস্ট দ্যাট। বাট হ্যাঁ, আপনি যদি ইংলিশে ভালো, ইউ ক্যান অ্যাটেম্প্ট। অ্যাপটিটিউড সেকশন ইজ কোয়াইট স্কোরিং থাকে। অ্যাপটিটিউড সেকশনটা আমি যেটা বলবো যে যখন এমনি নর্মাল কেউ গেটের প্রিপারেশন করছে, অল সে ইঞ্জিনিয়ারিং এর মানে টেকনিক্যাল পার্ট গুলো পড়ছে, তো টেকনিক্যাল পার্ট অনেক সময় করতে করতে বোর হয়ে যাবে সে, ঠিক আছে, কনসেপ্ট অনেক সময় মাথায় আসছে না, বা কিছু জিনিস বুঝতে পারছে না, বা ফ্রাস্ট্রেট হয়ে যাচ্ছে না, মানে টেস্ট দিতে দিতে সেই একই ইমপ্রুভমেন্ট দেখছে না। এটা অ্যাট দ্যাট টাইম অ্যাপটি ক্যান বি গ্রেট রিল্যাক্সিং। অ্যাপটিটিউডটা ওই টাইমে সলভ করা উচিত, মানে ওটাও কি বলবো, খালি টাইমে একটা প্লেফুল মুডে সলভ করতে থাকো। অ্যাপটিটিউড কেন কি, আমরা অ্যাপটিটিউডের কোয়েশ্চেন গুলো যেগুলো থাকে ম্যাক্সিমাম এমন জিনিসই থাকবে যেটা 12th অব্দি আমরা পড়ে এসেছি। তো বাই 4th ইয়ার এন্ড আমার মনে হয় না কেউ এতটা মানে কি বলবো প্রবলেম ফেস করবে অ্যাপটিটিউড সলভ করতে। জাস্ট ইউ নিড টু প্র্যাকটিস, ওকে। আর ওইটাতে ওই ট্রিকটা আমার মাথায় যেন ইমিডিয়েটলি খেলে, এই জিনিসটা নিয়েই অ্যাপটিটিউডের মেন পার্টটা। তো এবং লেভেলটাও খুব যে হাই হয় সেটা নয়, মিডিয়াম বা লোই হয় মোটামুটি, লো মিডিয়াম এক্সকিউজ মি, ওরকমই থাকবে অ্যাপটিটিউডটা। তো আমি বলবো যে ওটাকে প্লেফুলি সলভ করতে থাকা উচিত। মানে হয়তো এখন ইচ্ছা করছে না, পড়তে ইচ্ছা করছে না একদম, তো ঠিক আছে চলো 2টা অ্যাপটিটিউড 10টা অ্যাপটিটিউডের কোয়েশ্চেনই সলভ করলাম, বা অ্যাপটিটিউডেরই একটা পেপার বেস্ট। আমি বলবো যে কোনো সময় যে কোনো জিনিসই সলভ করো, ওটা হচ্ছে পেপার সলভ করা, মানে উইথ এ টাইমার। মানে ফোনের এমনি সবাই স্টপওয়াচ ইউজ করতে জানে, বাট স্টপওয়াচের ছাড়া আরেকটা অপশন থাকে, সেটাকে বলা হয় টাইমার। যে কোনো ফোনে পাওয়া যায় আজকালকার, যে কোনো স্মার্টফোনে বা এমনি নর্মাল ফোনেও থাকা উচিত টাইমার বলে একটা জিনিস, ফাংশন। ওটা হচ্ছে যে স্টপওয়াচ কি স্টার্টিং টু এন্ডিং যায়, এটা ব্যাক টু রিভার্স হবে, যেমনি এক্সামস এর টাইম হয়, অপোজিট অর্ডার টাইম কাউন্টডাউন যেটাকে বলি, সেটা টাইমারে হয়। কি হবে না, তুমি যদি কোনোদিনও প্র্যাকটিস করছিস কোনো পেপার এন্ড ইউ সি ইয়োর টাইম ইজ মুভিং রিভার্স, তো ওইটাও একটা ফিয়ার, ঠিক আছে। এক্সাম হলে ওই টাইম একটা প্যানিক হয়, ওই প্যানিকটার জন্যও তুই প্র্যাকটিস করতে থাকতে পারবি। আর অ্যাপটিটিউড প্র্যাকটিসের সময় টাইমার দেখলি, আচ্ছা ঠিক আছে একটা পেপার করছি, কটা অ্যাপটিটিউড কোয়েশ্চেন সলভ করলো, ওটা বিলিভ মি ওটা আস্তে আস্তে বাড়ে। মানে এমনি কখনোই হবে না যে প্রথম দিন তুই 2টো কোয়েশ্চেন পারলি তো পরের দিন তুই কিছুই পারলি না, হতে পারে সেটা অবভিয়াসলি পেপারের ডিফারেন্স। হ্যাঁ, আফটার নাম্বার অফ পেপার সলভিং ওটা হয়ে যায়। আর আরেকটা জিনিস যেটা আমি স্ট্র্যাটেজি ফলো করতাম, ওটা হচ্ছে যে আমি যদি কোনো কোয়েশ্চেন পারতাম না সাপোজ কোনো এক্সামে, ঠিক আছে, তো ওখানে যদি মেডিজিতে বুক যে এক্সাম মডিউলটা থাকতো, সেখানে আমি ওই কোয়েশ্চেনগুলোকে বুকমার্ক করে রাখতে পারতাম। সলিউশনও দেয়, মানে কোয়েশ্চেনের সলিউশন, তো সলিউশনে আমি বুকমার্ক করে রাখতে পারতাম। তো তুই যে কোনো মানে টেস্ট সিরিজ গেম বা ইভেন যদি তুই বাই মানে এমনি ওল্ড পেপার দিয়েই প্রিপেয়ার করতে চাস, তুই সলিউশন অলওয়েজ পাবি তা, ঠিক আছে। আমি কি করতাম না, ওই কোয়েশ্চেন গুলোকে বুকমার্ক করে রাখতাম, আর ইন কেস কেউ যদি বুকমার্ক না করে তো লিখে রাখতে পারে সেটাকে। পরে কি হতো না, সামথিং অ্যারাউন্ড
আমার কাছে মানে অতগুলো টেস্ট দেওয়ার পর 500 কোয়েশ্চেন্স এর একটা কালেকশন এসেছিল, আরে ঠিক আছে, বুক মার্কিং, হুম ঠিক আছে। আর those 500 কোয়েশ্চেন্স ওয়ার এভরিথিং, যেটাতে গেটের সব মানে আমার পুরো ইলেকট্রিক্যাল কভার হয়ে যায়, ওটাতে আর কিচ্ছু বাদ থাকতো না, সব কোয়েশ্চেন কভার হয়ে যেগুলো যেত। তুই প্র্যাকটিস মানে করার গেটের সময় ডিফিকাল্টি ফেস করেছিলি। ডিফিকাল্টি ফেস করেছি বা পারিনি বা ভুল করেছি, সেগুলোকে আমি কিছু না ভেবেই বুকমার্ক করতাম। মানে দেখ, আমি পরে অ্যান্সারটা দেখে ও আচ্ছা এটা অ্যান্সার হবে, এরকম কোনো গবেষণা করতাম না। বুকমার্ক, পারিনি মানে বুকমার্ক, ভুল হয়েছে মানে বুকমার্ক, ওকে বুকমার্ক করে রেখে দিলাম। তো যখন এন্ডে আমি চেক করি ওই 500 কোয়েশ্চেন এসছে, এক্সকিউজ মি, তো তখন কি হয়েছে না, ওই যে 500 কোয়েশ্চেন্স গুলো আমি কিরকম করে প্র্যাকটিস করা স্টার্ট করি না, গেট এক্সাম দেওয়ার 1 উইক আগে, তখন আমি মানে আমাদের গেট জানুয়ারি ফেব্রুয়ারিতে গেট হয়, রাইট? হুম হুম তো জানুয়ারিতে আমি পুরো জানুয়ারিটা এক্সামস দিয়েছি, মানে আমি প্রায় ডিসেম্বরের এন্ড থেকে জানুয়ারি অব্দি পুরো টোটাল জানুয়ারির 3rd উইক অব্দি এক্সামস দিয়েছি। 4th উইকে কি করেছি না, ওই যে কালেক্টেড বুক মার্ক কোয়েশ্চেন গুলো ওগুলোকে একবার রিভাইজ করেছি, ঠিক আছে। তো সেই অ্যাটেম্পটে দেখেছি যেগুলোকে যে কোয়েশ্চেন গুলো যে একবারই পেরে যাচ্ছি আমি, ভালো করে কনসেপ্টটা গ্রাস্প হয়ে গেছে, ওগুলোকে সাইড করে দিয়েছি, মানে পুরোপুরি ডিলিট না করলেও সাইডে রেখে দিয়েছি। বাকি যে কোয়েশ্চেন গুলো সেগুলোর নাম্বার ওগুলোকে আবার নোট ডাউন করে ওগুলোকে লাস্ট উইকে পুরো রিভাইজ করা হয়েছে, ঠিক আছে। তো এই করে করে কি হয়েছে যে মোটামুটি একটা প্যাটার্ন মাথায় বসে গেছে যে এই কোন কোয়েশ্চেনটাকে কিভাবে সলভ করতে হয়, রাইট। অ্যান্ড আরেকটা যেটা করে, যেটা খুব কমন ট্রেন্ড, ওটা হচ্ছে গেটে কি হয়, তুই ম্যাক্সিমাম তুই ফর্মুলা বেসড কোয়েশ্চেন পাস, ঠিক আছে। অনেক কোয়েশ্চেন থাকে যেগুলো ডাইরেক্ট ফর্মুলা বেসড হয়, ইফ ইউ নো দ্য ফর্মুলা তুই করতে পারবি না পারবি না। যখনই কোনো নতুন ফর্মুলা দেখতাম তো তোকে অলওয়েজ একটা ফর্মুলা বুক বানাতে হয়, যেখানে শুধু ফর্মুলা লেখা থাকবে, লাইন বাই লাইন খালি ফর্মুলা লেখা থাকবে, ঠিক আছে। এটা কমন প্র্যাকটিস, যেই গেটের প্রিপারেশন হচ্ছে সে এটা বানাবেই উইদাউট ফর্মুলা বুক। আর ওই ফর্মুলা বুকটা অল টাইম কাজে লাগে, তুই মানে পরে যদি ওই স্ট্রিম নিয়ে পড়াশোনা করিস তো ফার্স্ট রেফারেন্স তোর কাছে ওই মানে যখনই কিছু জানতে যাবি তো ফার্স্ট রেফারেন্স ইজ ইয়ার ফর্মুলা বুক, ওকে, ঠিক আছে। তো ওইটা সব সময় ইউজ হয়। দারুণ দারুণ। তো এবং তোর এই গেটের প্রিপারেশন, আমি একটা জিনিস পড়েছিলাম, আমি একটা জিনিস দেখেছিলাম যে যারা গেটে প্রিপেয়ার করে গেটে খুব ভালো স্কোর করে, আমি বলছি না এটা সবারই জন্য ট্রু, বাট মেজরিটি আমি দেখেছি যে যারা গেটে ভালো একটা র্যাঙ্ক নিয়ে আসে বা গেট কোয়ালিফাই করে, তারা অবভিয়াসলি জয়েন্টের সময় তো খুব ভালো প্রিপারেশন নিয়েছিল বা হয়তো ভালো র্যাঙ্ক করেছিল, হোয়াট এভার, তারা অ্যাটলিস্ট ভালো প্রিপারেশন নিয়েছিল। তো সেটা কিরকম ভাবে ইম্প্যাক্ট করেছে তোর জন্য? কারণ তুইও অলরেডি কোটা থেকে প্রিপারেশন নিয়েছিলি, তো তোর বেসিক আমি দেখেছি কতটা স্ট্রং ছিল, তো অবভিয়াসলি সেটা হেল্প করেছে, কিন্তু তোর দিক থেকে কিরকম ফেস করেছিস তুই সেই জিনিসগুলোকে? হ্যাঁ, এটা আমি মানবো যে বেসিক স্ট্রং থাকা অনেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিন্তু মানে যে সেটার জন্য আমার জয়েন্টের প্রিপারেশন নেওয়াটা এফেক্টিভ কি ছিল সেটা আমি কিছুটা ডিসঅ্যাগ্রি করবো। জয়েন্টের প্রিপারেশন আমি বললামই আগে যে আমার কিরকম প্রবলেম ফেস করেছিলাম, মোস্টলি নন টেকনিক্যাল প্রবলেমস ওগুলো, ঠিক আছে। কিন্তু জয়েন্টের প্রিপারেশনের আগে মানে আমার কনসেপচুয়ালি আমার যেটা মানে যে জায়গাগুলোকে ধরতে শেখা হচ্ছে, মেন কি হচ্ছে যে তুই কোনো ফান্ডামেন্টাল ফাট করে রিলেট করতে পারছিস না, এটা একটা স্কিল যেটা তুই এই 1 মাস ট্রেনিং বা 4 বছর ট্রেনিং এ পাস না, ওটা হচ্ছে স্কুল লাইফে 14 বছর ট্রেনিংই আসে, ঠিক আছে। তো আমি এটা কোনোদিনও কাউকে সাজেস্ট করি না যে ভাই তুই খুব পড়াশোনা কর বাকি সব কিছু ছেড়ে দে, এরকম আমি কোনোদিনও সাজেস্ট করি না। বিলিভ করো ওই জিনিসটা আমি কিছু সময়ের জন্য নিজেও করেছি, আর আমার সোশ্যাল ইন্টারাকশন খুবই বাজে ছিল, ঠিক আছে। আমি চাই না যে কেউ একদম সে ফালতু একটা মানে এমনি তৈরি হোক যার মানে সোসাইটিতে রেপুটেশন বাজে হোক, পড়ার দিক থেকে হয়তো সে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু সোসাইটিতে ওকে মানে পুরো টোটাল ইন্ট্রোভার্ট হিসাবে চেনা, আমি কাউকে সেরকম চাই না। তো হ্যাঁ, এটা বলবো যে পড়াশোনা করো, বাট মানে গ্রাস্প করতে শেখো ফান্ডামেন্টাল, যে কোনো জিনিস কোনো প্রবলেম তোমার সামনে এলো তো তুমি সেটাকে সলভ করার স্ট্র্যাটেজিটা কি করে হবে সেইটা ডেভেলপ করা খুব দরকার। আমাকে এটা অনেকটা হেল্প আমার মা, কেন কি আমাদের স্কুল লাইফে আমাদের মানে প্যারেন্টস টিচার মিটিং যখন খুব ছোট ছিলাম, কেজিতে ছিল, তখন মা বলে যে একটা প্যারেন্টস টিচার মিটিং এ বলা হয়েছিল যে কোনো সময় কাউকে যদি ডেভেলপ কোনো মানে ছোট বাচ্চাকে যদি ডেভেলপ করতে হয় তো ওর সঙ্গে ইন্টারঅ্যাক্টিভলি পড়ার সব থেকে বেস্ট মেথড হচ্ছে যে ওকে মুখে মুখে জিজ্ঞেস করো। সে ম্যাথমেটিক্স এর ক্যালকুলেশন যেগুলো হলো, যেটা তুই বলছিলি যে আমি অ্যাঙ্গেল দেখে বের করে দিতে পারি সব, অ্যাকচুয়ালি ওটার বেসটা কিন্তু ওখানে তৈরি হয়েছে। মানে
তো আমাকে মা মানে যতদিন নিজে পড়িয়েছে ততদিন মানে আমাকে কোনোদিনও হয়তো অঙ্ক কোনো কোয়েশ্চেন আছে, একটা কি দুটোর বেশি আমাকে কোনোদিনও সলভ করতে হয়নি, সব মুখে মুখে আমি করতাম, মানে মুখে মুখে মা আমাকে ধরতো, অনলি আমি কিভাবে প্রসিড করবো সেইটুকু আমি দেখতো, ঠিক আছে। হুম হুম আমাকে কোনোদিনও লিখে 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 এগোতে হয়নি। তো ওইখান থেকে আস্তে আস্তে বেসটা তৈরি হয়েছে। অবভিয়াসলি হায়ার ক্লাসে এলে তোকে লিখতে হবে, কেন কি সব জিনিস মাথায় রাখা সম্ভব না। হুম হুম তো মানে অ্যাপ্রোচটা ওটা হয়েছে যে কোনো সময় কোনো প্রবলেম ফেস করলে ফার্স্ট ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট, হাউ দ্য ওয়ে টু সলভ ইট, ঠিক। দেন ইউ সলভ ইট অ্যান্ড দেন ফাইনালি ইউ অ্যাপ্রোচ দ্য অ্যান্সার, হুম রাইট। হুম 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 এই মেথডটাই হয়। তো এই প্রসেসটা আমি গ্রেটফুল এই জন্যই যে আমাকে আমার টিচার অ্যাকচুয়ালি এই জিনিসটা সাজেস্ট করেছিলেন আমার মাকে, যাতে আমি এরকম ভাবে মানে অ্যাটলিস্ট ডেভেলপ করতে পেরেছি, যেমন গ্রাস্প করতে পারি হুম, হুম, জিনিসগুলোকে তাড়াতাড়ি। বাট মানে এই প্রসেসটা হওয়া দরকার। অনেক জায়গায় এটা মিসিং পাই আমি এখনো পর্যন্ত, সব স্কুলসে আই ডোন্ট থিঙ্ক এই জিনিসটা ফলো হয় বা এই কোথাও হয় না। স্ট্র্যাটেজিটা ফলো হয়। আমি নিজে এই But, জিনিসটা প্র্যাকটিস করেছি। হ্যাঁ। আমি ছোট থেকেই মেজরিটি আমি যেটা করতাম, সেটা আমার অলস ছিলাম বলে হয়তো, কিন্তু আমি কি করতাম, আমি বই পড়তাম না। আমি আজ পর্যন্ত জীবনে একটা বই কমপ্লিট পড়িনি। আমি কি করতাম, আমি যদি কিছু আমার পড়ার আছে আমি মাকে বলতাম, মা তুমি পড়ো আমি শুনবো। মা পড়তো আমি শুনতাম। হুম, এবার তারপরে কি হলো, বা হয়তো আমি ব্যাচে কোনো জিনিস পড়লাম তো আমি শুনে নিলাম। তারপর আমি কিন্তু যে আমি বসে ওটা প্র্যাকটিস করছি না, আমি করতাম না। আমি কি করতাম, আমার বন্ধুদেরকে ঘরে ডাকতাম, হয়তো গ্রুপ এমনি গল্প করার জন্য, তো সেইখানে গ্রুপ স্টাডির মতো হতো, তো আমি বোঝাতাম। তো সেটা আমার আচ্ছা রিভাইজ হলো, এবং আমি জাস্ট বললাম ওই জিনিসগুলো। তো এইখানে আচ্ছা। যে কথা বলার মাধ্যমে, যেটা তুই বললি যে কথা বলার মাধ্যমে, এবং যখন সেটা বলছি না, একটা জিনিসকে যখন রিপ্রেজেন্ট করছি সবার সামনে, তখন সেটা একটা হুম, অন্য অ্যাপ্রোচ থাকে। কোনো যে ফাঁকগুলো থাকে হুম, ব্রেনের মধ্যে, যে আমি জানি এটা থেকে এটা হচ্ছে, এটা থেকে এটা হচ্ছে, এই যে মাঝের গ্যাপ গুলো রয়ে যায়, সেগুলো বলতে হুম, গিয়েই আটকায় সামনে হুম। জনকে যখন বোঝাচ্ছি, তো সেইগুলো ফিল হতে থাকে। হ্যাঁ, সেগুলো ঠিকই, মানে ওই জিনিসগুলো ফিল হওয়া তো অত ছোট বয়সে তো নিশ্চয়ই ওইটা ফিল হয় না, বাট আমি বলবো যে মানে কি হয়, তোর ব্রেনটা ট্রেন্ড হয়ে যায় হ্যাঁ, একটা ব্রেন এফেক্ট। সেট অফ হুম হুম প্রসেসে তুই যাবি, ওইটাতে ট্রেন্ড হয়ে যায় যে হ্যাঁ তুই এই প্রসেসই এগোবি, হুম রাইট। হুম correct। মানে এই অ্যাপ্রোচ দিয়ে তুই এগোবি, হুম প্রবলেম অমনি ভাবেই সলভ, ওটার একটা ফিক্সড অ্যাপ্রোচ আছে। সবকিছুকে তো তুই মানে হ্যাফাজার্ডলি তো সলভ করতেই পারিস না কোনো জিনিসকে, ঠিক না। ঠিক ঠিক ঠিক। একটা ফিলোসফিক্যাল ব্যাপার এটা, মানে জেনারেল টেকনিক, হুম হুম ম্যাথ সলভ কর, ফিজিক্স সলভ কর, যাই সলভ কর, আমি মানে নট অনলি এডুকেশন রিলেটেড, ইভেন আদার প্রবলেমসও এই স্ট্র্যাটেজিটাই হয় যে তোকে আগে ভাবতে হয় তার ব্যাপারে কি করে হুম, সলভ করবি, দেন ইউ অ্যাপ্রোচ দ্য সলিউশন। ঠিক ঠিক ঠিক। আই ফিল এইটার জন্য এই স্ট্র্যাটেজিটা দেখাতে পারার জন্যও অনেকটা মানে আমি আর হেল্পফুল, যে হুম আমি মানে ওই জিনিসগুলো গ্রাস্প করতে পারতাম ইজিলি। হুম ওই জন্য কনসেপ্টস দেখবি, আমারও তুই যেমনি বললি যে কোনো বই পুরো পড়িস না, আমিও কোনোদিনও পড়িনি, বিলিভ মি, আমিও কোনোদিনও কোনো টেক্সট বুককে পুরোপুরি পড়তাম না। হুম বিকজ ম্যাক্সিমাম জিনিস যেটা হতো আমার সাথে, যে ক্লাসে বলছে ওটা শুনেই আমার মাথায় বসে যেত, করা হয়ে যেত। হয়তো পড়া হয়ে যেত। আমার এটা অলওয়েজ প্র্যাকটিস, যে ওটা যেটা বলছে ওটা আমি একদম সে পুরো মানে যেদিকেই মাথা থাকুক না কেন, ওটা আমি কোনোভাবেই হোক, ইভেন চোখ বন্ধ করে ঘুমাতে থাকলেও আমি শুনে নেবো যদি ইন্টারেস্টিং লাগে, হুম ঠিক আছে। হুম হয় এটা মানে জেনারেল হিউম্যান কনসাইন্সই এরকম, যে তুই হুম মানে কোনো জিনিস ইন্টারেস্টিং লাগলে তোর বডি সাপোর্ট না করলেও তুই automatic। মানে ওটাকে শুনতে পাবি বা ওটাকে মানে নিজের মধ্যে বসাতে পারবি। এটাতে কোনো মানে এরকম বিশাল বড় ব্যাপার আমি কিছু না করতাম না, এটা জেনারেল একটা হিউম্যান কনসাইন্স, ঠিক আছে। হুম তোর ইন্টারেস্ট ভ্যারি হতে পারে অবভিয়াসলি, হুম হুম হুম। বাট ওইটাই আমাদের কলেজেও যেটা হয়েছিল, যে আমাদের যেটা সবচেয়ে বড় আমাদের যেটা দাবি ছিল, যে আমরা বসে আছি অ্যাটেন্ডেন্সের জন্য, কিন্তু কোয়ালিটি এডুকেশন তো পাচ্ছি না, তাহলে আমরা কেন বসে থাকবো, আমরা অন্য কোথা থেকে পড়ে নিচ্ছি না। আমরা দু হ্যাঁ একটা সাবজেক্ট যদি আমি ভালো পাচ্ছি, আমি সেটুকু শিখে নিচ্ছি, অসুবিধা কি আছে, সেটা আমি অটোমেটিক শিখে নেবো, আমার ইন্টারেস্ট লাগছে। হ্যাঁ ঠিক আছে, সেটা ঠিকই। আমার যেটা পয়েন্ট, আমি যেটা তোকে যেমনি বললাম, যে হুম এডুকেশন 3 রকম ভাবে ডেলিভার মানে কোনো সময় কারোকে শেখানো যায়। হুম একটা হচ্ছে নিজে তুই বই পড়লি, হুম ঠিক আছে। আরেকটা মেথড হচ্ছে থ্রু ভিউইং, মানে ভিডিওস দেখছিস বা কিছু দেখছিস, অ্যাটলিস্ট পিকচার্স দেখছিস। হুম থার্ড মেথড হচ্ছে লিসনিং। তো হুম যখন তুই ক্লাসের মধ্যে থাকিস না, অ্যাকচুয়ালি ওটার এনভায়রনমেন্টটা ওইরকম, স্টাডি এনভায়রনমেন্টটা এই জন্যই যে তুই ওখানে লিখছিস, ঠিক আছে। হুম তো দ্যাট ইজ এ কাইন্ড অফ সেলফ লার্নিং। তুই ওখানে বোর্ডকে দেখছিস, তো দেখছিসও কিছু একটা, অ্যান্ড তুই শুনছিস, ঠিক আছে। এই 3টে মাধ্যমেই তোর মাথায় কিন্তু কিছু না কিছু বসছে, ঠিক আছে। ঠিক। ইওর ব্রেন কিছু সাবকনসিয়াস মাইন্ডে জিনিসগুলো বসে যায় গিয়ে। হুম হুম তো হ্যাঁ, মানে সবসময় আমি বলছি না যে একদম ক্লাস শোনা, বসেই থাকো, শুনতেই হবে, সিনসিয়ার স্টুডেন্ট, হুম আমি সেটাও বলি না। বাট হ্যাঁ, মানে
কিছু কিছু পয়েন্টস গুলোকে এরকম টাইমে গ্রাস্প করা উচিত যাতে মানে তোর কি বলবো, মানে তোর নিজের থেকে শেখার যে এই যে সেলফ স্টাডি মোডটা, সেটার উপরে বার্ডেনটা কমে যাক। তুই ক্লাসে যদি হাঁ করে তাকিয়ে বোর্ডের দিকেও তাকিয়ে থাকিস, একটা ফিগার দেখলি, তো ওটা তো কিছুদিন পর তোর মাথায় গিয়ে ওটা বসে যাবে, রাইট? ঠিক ঠিক। ওই আর কি, মানে ওইটা অ্যাপ্রোচটা ওরকম, বাকি ডিপেন্ডস অন দ্য পারসন যে তার কেমন লাগছে। অবভিয়াসলি। এবং আমাদের আশেপাশে যেগুলো ঘটছে সেইগুলোকে রিলেট করা উচিত, যে আমরা যেটা দেখছি আমরা জাস্ট কখনো এডুকেশনটাকে ভাবি না যে ওইরকম ভাবে জিনিসগুলোকে রিলেট করা যায়। আমরা এডুকেশনটাকে একটা আলাদা জায়গায় রেখে দিই, হ্যাঁ ঠিক আছে আমার সামনে একটা বই থাকবে, খাতা থাকবে, বা আমার সামনে একটা টিচার থাকবে, তখনই এডুকেশন, বাকি টাইমে আমাদের সাথে কোনো এডুকেশনের সম্পর্ক নেই। এই জিনিসটা হওয়া উচিত নয়। আমাদের প্র্যাকটিক্যালি যা হচ্ছে সেটাকে পড়ানোর জন্যই তো এডুকেশন, সেই রিলেশনটা থাকা দরকার। সেটা ঠিকই, বাট মানে এটার পুরোপুরি ব্লেমটা কলেজকে দেওয়া যাবে না, এটার ব্লেমটা স্কুলকে নিতে হবে। ঠিক ঠিক। বিকজ দেখ, আমাদের যে ভাবনা শক্তি সেটা তো স্কুলেই ডেভেলপ হয়, রাইট? মানে কি করে ভাববো, ওয়ার্ল্ডকে কিভাবে দেখবো, সেটা স্কুলে ডেভেলপ, ওটা কলেজে এসে তো ডেভেলপ হয় না। একদম ঠিক আছে। তো এবার যদি তুই স্কুলে ওই জিনিসটা, স্কুল যদি আমাদেরকে দেখাতে পারছে না, বাট অ্যাটলিস্ট ওই জিনিসটা ভাবার মেথডটা দিয়ে দিক, যে হ্যাঁ ঠিক আছে এমনি করে তুমি ভাববে, তাহলে তুমি হয়তো মানে নিজের ওয়ার্ল্ডকে ভালো করে অ্যানালাইজ করতে পারবে। তো যখন তুই আরো আস্তে আস্তে ম্যাচিওর হবি, অটোমেটিক্যালি তোর কাছে জিনিস বাড়বে, মানে কনসেপ্টস বাড়বে, আরো কনফিউশনসও বাড়বে। তো ওই সব জিনিসগুলো তুই রিলেট করতে পারবি ইজিলি, রাইট? ওইটা হয় না, মানে স্কুল কিছুটা ব্লেম স্কুলস কেও দেওয়া উচিতই। এবং অনেকটা গার্জেনদেরও অনেকটা মানে এফেক্ট করে, যে কিরকম ভাবে বাড়িতে সে পড়াশোনা করছে, তাকে কিভাবে ভাবতে শেখানো হচ্ছে। মানে পড়াশোনাটা অলওয়েজ কেমন জানিস, এই আমি এখন যেমনি অনলাইন কোর্সেস করি, ঠিক আছে, তো ওখানে একটা কোর্স করছিলাম পাইথনের উপরে, রাইট? আমার কিছু ইম্পর্টেন্ট জায়গায় পাইথন বেসিক্স লাগবে, তো তাই আমি সেটা করছিলাম। তো সেই কোর্সটা শেষ হওয়ার পর লাস্টে মানে এমনি জাস্ট একটা কি বলবো কোর্স কমপ্লিশন ভিডিও থাকে সেখানে, মানে যে ইনস্ট্রাক্টর উনি কিছু কিছু বলেন, উনি বললেন তুমি কোনো জিনিস শিখতে পারো, মানে যেহেতু পাইথন অবভিয়াসলি পিসি টার্মটার সঙ্গে রিলেট করছিলেন, পিসি মানে পার্সোনাল কম্পিউটার যেটা বলি আমরা, সেই টার্মটার সঙ্গে ওটাকে রিলেট করছিলেন, যে ওই পি আর সি কে কি করে। তো উনি বললেন আমরা 4টে পি আর 4টে সি কে যদি ফলো করি, তাহলে মানে এই কোর্সটা মানে যে কোনো জিনিস আমরা খুব ইজিলি শিখতে পারবো, ঠিক আছে। তার মধ্যে আমি অবভিয়াসলি খালি 2টো পি কেই গ্রাস্প করতে পড়েছি, আর একটাই আর 2টো সি কে, 4টে আমি পারিনি। যে দুটো আমার মানে যে দুটোগুলো আমাকে খুব ভালো লেগেছে, ফার্স্ট হচ্ছে প্যাশন, ঠিক আছে, কোনো জিনিসের প্রতি যদি প্যাশন থাকে। সেকেন্ড আরেকটা হচ্ছে প্লেফুলনেস, ফর পিজ এর বলছি, প্লেফুলনেস মানে যে কোনো জিনিসকে হাসি খেলায় শিখা, ঠিক ঠিক ঠিক, ঠিক আছে, হাসি মজা, যে ঠিক আছে মানে কোনো কঠিন জিনিসও আছে সেটাকেও যদি হাসি ঠাট্টা করে শিখা যায় নিজের তরফ থেকে, ইট উইল নেভার বি লাইক এই এজে আসার পর আমি কাউকে ব্লেম করতে পারি না যে আসো ভাই তুমি আমাকে হাসতে খেলতে শিখিয়ে দাও কোনো জিনিস, ওটা আমাকে নিজেকেই শিখতে হবে। তো মানে ওই অ্যাটিটিউডটা যাতে থাকুক নিজের মধ্যে, যে হ্যাঁ ঠিক আছে হচ্ছে মজার জিনিস, আচ্ছা এটা এমনি এমনি ভাবে চেঞ্জ হচ্ছে, এবার এটা এমনি থেকে এমনি চেঞ্জ হলো, তো এটা দিয়ে আমি কি করতে পারি সেটাও যাতে আমি ভেবে নিতে পারি। তো এটা জাস্ট একটা প্লেফুলনেস। আর এমনি সি যেগুলো হচ্ছে সেগুলো ফার্স্ট হচ্ছে কিউরিওসিটি থাকা খুব দরকার, হ্যাঁ না। আর আরেকটা যেটা শিখেছিলাম ওটা হচ্ছে কন্টিনিউটি, মানে তুমি যেটা করছো অবভিয়াসলি লাইফে কন্টিনিউয়াস থাকতে হবে ওটার উপরে, অল টাইম তোমার মাথায় কিছু শিখবো, এই অ্যাটিটিউডটা কন্টিনিউ করা উচিত। কারেক্ট কারেক্ট, এবং যেটা শিখছি সেটাকেও কন্টিনিউ এগিয়ে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, ছেড়ে দেওয়া উচিত না আমি সেটা বল, ওটা ডিপেন্ডস অন সিচুয়েশন। অনেকগুলো জিনিস হয় যেগুলোতে মানে কন্টিনিউয়াস হতে পারে না, ঠিক আছে, বাট ইফ ইউ আর সুইচিং, তো তখনও যাতে তুই কিছু শিখতে পারিস, ওই শিখার অ্যাটিটিউডটা যাতে কন্টিনিউয়াস থাকে। ঠিক ঠিক। তুই তো এখন আইআইটি তে ঢুকলি আফটার গেট, তো এমটেক এর জন্য, তো তুই এখানে কিরকম কি কি প্রসিডিওর গুলো ফেস করেছিস? মানে গেট দিয়েই তো ডাইরেক্ট আইআইটি তে ঢুকে গেছিলি, না আর কিছু এক্সট্রা এক্সাম দিতে হয়েছিল? এক্সাম সব জায়গায় নেয় না, অ্যাকচুয়ালি ইন্টারভিউজ হয়। আমার অনেক ফিল্ডস এমনি আছে যেখানে মানে ইন্টারভিউজ হয় না, যেমনি ক্রায়োজেনিক ইঞ্জিনিয়ারিং অবভিয়াসলি আমি ইন্টারভিউ দিয়ে ঢুকিনি, দ্যাট ওয়াজ অনলি থ্রু মাই গেট র্যাঙ্ক। বাট আমার মাদার ব্রাঞ্চ যেটা কিনা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ওয়ান অফ দ্য ব্রাঞ্চেস যেটার কোনো জায়গায় উইদাউট ইন্টারভিউ তুই ঢুকতে পারবি না, এক্সেপ্ট আইআইটি মাদ্রাস। আইআইটি মাদ্রাসেরও ইভেন আমাদের ব্যাচে যখন মানে কাউন্সিলিং চলছিল তখন ওটারও ইন্টারভিউ কল হয়েছিল ইনিশিয়ালি। ওটার পিছনে একটা বিশাল বড় গল্প আছে, সেটাও পরে হয়তো বলবো। কিন্তু মানে
ওইটারও ইন্টারভিউটা লাস্ট পরে গিয়ে ক্যান্সেল হয়ে গেছিল, মানে আই থিঙ্ক ওইটাতেও মানে থ্রু গেট র্যাঙ্কই অ্যাডমিশন নেওয়া হয়েছে পরে, ওকে। ঠিক আছে। তো ওই ইন্টারভিউস গুলোর ব্যাপারে এটাই বলতে চাইবো যে মানে ইন্টারভিউস গুলো খুব বেসিক অ্যাকচুয়ালি থাকে, কোয়েশ্চেন খুব বেসিক কোয়েশ্চেন, বেসিক কনসেপ্ট বেসড কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়। ওকে। তো ওটা প্রিপেয়ার করে যাওয়া খুব দরকার। আমি ওখানটা একটু ভুল করেছিলাম, দ্যাট আই প্রিপেয়ার্ড ফর ইন্টারভিউ বাট নট দ্যাট ওয়েল, ঠিক আছে। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এক তো ফার্স্ট টাইম আমার, যেহেতু কোনো মানে কি বলবো গডফাদার নেই আইআইটিস এ, তো ইভেন আমার ফ্যামিলিতে আমি প্রথম বলতে গেলে একদিক থেকে দেখতে গেলে আমার ফ্রেন্ড সার্কেলস এর মধ্যেও আমি প্রথম যে আইআইটিতে যাচ্ছিলাম। আমার অ্যাকচুয়ালি প্যাটার্নটাই জানতাম না যে কিভাবে কোয়েশ্চেন করা হবে। আমি কনফিউজডও ছিলাম কিছুটা, বলতে পারিস ওভার কনফিডেন্টও ছিলাম যে ওকে হোয়াট এভার দিয়ে জিজ্ঞেস করবে আমি পেরে যাবো। সেটা হয় না, মানে তুই এক্সামে ইন্টারভিউ যখনই তুই ফেস করবি না, মানে আমি আরেকটা জিনিস করতাম যেটা হচ্ছে এনপিটিএল এর আমি অনেক কোর্সেস করতাম, রাইট। তো যে প্রফেসর গুলোর এনপিটিএল আমি কোর্স করতাম, হয়তো উনি ইন্টারভিউ প্যানেলে আমার সামনে বসে আছে। আচ্ছা। হ্যাঁ, তো এবার ভাব কিরকম ফিলিং হবে একটা, যে উনি আমার ইন্টারভিউ নিচ্ছেন, এবার উনি তো সবই জানেন, ওই কোশ্চেন ওই জায়গাতে আমি তার লেকচার দেখি তার হয়তো 50% বুঝে এসেছি। এবার আমি কি করে অ্যান্সার করব তাকে, রাইট। ঠিক ঠিক। এই কনফিউশন গুলো থাকে, তো এইটার জন্য আমি যেটা সাজেস্ট করি ওটা হচ্ছে ভালো করে প্রিপেয়ার করা উচিত। ওকে, প্রিপারেশন মানে এমনি না যে লাইক লাস্ট মোমেন্টে সব পড়লাম। এটার ইন্টারভিউ প্রিপারেশন হচ্ছে জেনারেলি আমি সেকেন্ড ইয়ার থেকে বলবো যে যারা কল ইঞ্জিনিয়ারিং পড়ছে তারা কি করুক না, নিজেদের যে ফান্ডামেন্টাল জিনিসগুলো সেগুলোকে যেগুলো ভাবছে ইম্পর্টেন্ট, বা ইভেন সব কিছুই লিখতে পারে অ্যাজ এ কনসাইজ ছোট ছোট পয়েন্ট একটা ডায়েরিতে লিখে রাখতে পারে। আমিও লিখেছিলাম, পড়েছিলাম, বাট অতটা হেল্পফুল আমার দিকে হয়নি, বিকজ আমার মানে সিলেকশন অফ দ্য ম্যাটেরিয়াল ভুল হয়ে গেছিল, অত ভালোভাবে হয়নি। বাট আই নো আমার থেকে অনেকে আরো ভালোভাবে সেই সিলেকশনটা করতে পারবে নিশ্চয়ই, তারা মানে আরো এই ফিল্ডটাতে জানে যে কিভাবে কোন কোয়েশ্চেন আসতে পারে, ট্যাকেল করতে পারে, বা অ্যাটলিস্ট প্রফেসরদেরকে অ্যাপ্রোচ করে হেল্প নিয়েও করতে পারে। তো ওই জায়গাগুলোতে কি বলবো না, কিছু কোয়েশ্চেন্স প্রিপেয়ার করে রাখা উচিত নিজের কাছে, রাইট। কোয়েশ্চেন বা জাস্ট ছোট ছোট কনসাইজ কনসেপ্ট, যাতে যেগুলো যখন তুই ইন্টারভিউ প্যানেলকে ফেস করবি, তো ওই টাইমে তুই এই কোয়েশ্চেন গুলোর অ্যান্সার্স গুলো ইজিলি দিতে পারবি। যেমনি আমাকে ফর এক্সাম্পল আমি আইআইএসসি ব্যাঙ্গালোরে যখন ইন্টারভিউ দিতে গেছিলাম, তো তার আগে তো আমার আরেকটা টেস্ট হয়েছিল, প্রিলিমিনারি টেস্ট বলে রিটেন এক্সাম হয়েছিল, রাইট। ওখানে যে কোয়েশ্চেন্স গুলো দিয়েছিল হয়তো আজকে ওগুলো খুব ইজি ছিল, মানে একদম যে ডিফিকাল্ট তা না, বাট ফার্স্ট অফ অল আমি অ্যাপ্রোচ জানতাম না কোনোদিন ওগুলোকে সলভ করার, রাইট। কেন কি অ্যাপ্রোচটা অত ভালো করে শেখানো হয়নি। মেডিজিতে শিখলে তুই থিওরিটিক্যাল অ্যাপ্রোচ শিখিস না, ইউ নো দ্য ট্রিক্স অ্যান্ড ফর্মুলাস, বাট এই অ্যাপ্রোচটা তুই শিখবি না। ওটা আবার নিজের উপরেই আসে, বা অ্যাটলিস্ট কলেজ লাইফে কিছুটা জানতে হয়। কলেজ লাইফে তো অবভিয়াসলি সেটা শেখানো হয় না সেরকম ভাবে। তো যাই হোক, ওই অ্যাপ্রোচটা এখন অনেক মেটেরিয়ালস অ্যাভেলেবল আছে অনলাইন, অনেক কোর্সেস আছে। কোর্সেস আই বিলিভ যে সবাইকে কোর্সেস এই মুহূর্তে করা উচিত। এখন অনেক শর্ট কোর্সেস হচ্ছে যেগুলো খুব কম রেটে বা খুব কম সময়ের জন্যও হচ্ছে, আর কি বলবো, আর খুব ভালো প্রফেসরসরা ওখানে মানে কোর্সগুলো ডেলিভার করছে। তো আই বিলিভ যে ওগুলো সব অনেক যারাই মানে একটু নিজের সাবজেক্টটা নিয়ে বেসিক কনসার্ন, তারা এই কোর্সগুলো করতে পারে, রাইট। তো ওইখানে এমনি হয়েছিল, নিয়ে ইন্টারভিউ যখন প্যানেলকে ফেস করি, তো আমাকে ড্র করতে বলা হয়েছিল 4 পোল সিনক্রোনাস মোটরের স্কিম্যাটিক ডায়াগ্রাম, ঠিক আছে। এন্ড আই ফেলড ইন দ্যাট। আমি সেটা বানাতে পারিনি। আমার খুবই এম্বারেসিং লেগেছিল ব্যাপারটা, যে আমি এটা কেন বানাতে পারছি না। বাট অ্যাকচুয়ালি বিকজ প্যানেলে যে একজন প্রফেসর ছিলেন, ওনার ভিডিও দেখে অ্যাকচুয়ালি আমরা ওই জিনিসগুলো শিখেছিলাম। দ্যাট ওয়াজ নট দ্য থিং, অ্যাকচুয়ালি আমি ওই পয়েন্টগুলো মিস করে গেছিলাম ইন্টারভিউতে শেখা। এন্ড ইন্টারভিউতে তোকে এমন জায়গাগুলো থেকে জিজ্ঞেস করবো যেগুলো তুই মিস করিস, স্বাভাবিক ব্যাপার। তো ওইটা তুই মানে কি বলবো, অ্যাটলিস্ট বেসিক্স গুলো, যেমনি মোটর ডিজাইন, আমাদের যেমনি যেগুলো মোটর কিভাবে তৈরি হচ্ছে, বা ওর যে সব থেকে বেসিক কনস্ট্রাক্ট, কোনো একটা জিনিসকে পড়তে গেলে তার সব থেকে যে বেসিক কনস্ট্রাক্ট যে পার্টটা হয়, ওই পার্টটা কি করে তৈরি করছিস, এই সবগুলো মাথায় রাখা খুব দরকার, রাইট। ইভেন আরেকটা ইন্টারভিউ ছিল, আমি আইআইএসসি ব্যাঙ্গালোরে দুটো ইন্টারভিউ দিয়েছিলাম। একটা ছিল ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, আরেকটা ছিল ডিপার্টমেন্ট অফ ন্যানো টেকনোলজিতে। তো ন্যানো টেকনোলজি ডিপার্টমেন্টে আমাকে কোয়েশ্চেন ধরা হয়েছিল, মনে আছে, ইলেকট্রিক্যালে একটা ল্যাডার সার্কিট সলভ করতাম আমরা রেজিস্টারসে। না এমনি নর্মাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ইনফাইনাইট ল্যাডার সলভ করতাম একটা, এই রেজিস্টার, ঠিক আছে।
হুম হুম ওই সার্কিটটা আমাকে সলভ করতে দিয়েছে, ভাব কত সিম্পল সার্কিট, রাইট? হুম ওটাতে একটাই রিয়েলাইজেশন দিয়েছে, আমাকে সলভ করার আগে বলতে বলেছেন দুটো রেজিস্টার ভ্যালু দিয়ে দিই, মানে ওই রেজিস্ট্যান্স গুলোর ভ্যালু সাপোজ সবকটার ভ্যালু আর, রাইট? তো আমাকে জিজ্ঞেস করেছেন সলভ করার আগেই যে যে ফাইনাল রেজিস্ট্যান্সটা হবে তার ভ্যালু কত হবে, মানে কত হবে? কতর কাছাকাছি থাকবে, আর এর কাছাকাছি থাকবে নাকি আর থেকে কম হবে না আর থেকে বেশি হবে। এই জিনিসগুলো, এই ছোট ছোট পয়েন্টগুলো যদি তুই অ্যানালাইজ করে থাকিস while studying, সলভ করছিস, তখন জাস্ট অ্যান্সার ফোকাস না হয়ে you analyze this thing that okay what are the various possibilities of কি কি দেখতে পাচ্ছি আমি, কি কি অবজারভেশন করতে পাচ্ছি, তাহলে you will crack the interview. Okay, that you know okay এই পসিবিলিটিস হতে পারে, আর থেকে হচ্ছে না বেশি হচ্ছে, এই ব্যাপার এই টাইপের। আমি মানে এটা একটা এক্সাম্পল ছিল জাস্ট। ইভেন আমি আরেকটা ইন্টারভিউ দিতে গেছিলাম আইআইটি দিল্লিতে, রাইট? আইআইটি দিল্লিতে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল কিছু একটা সিস্টেম যেটার আইগেন ভ্যালু ওমেগা স্কোয়ার হবে। ওকে, তো এগুলো টাফ কোশ্চেন, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এর কোশ্চেন, আর জিনিসটা খুবই টাফ, ঠিক আছে? এটা অবভিয়াসলি অনেক টাফ কোশ্চেন ছিল, বাট অ্যাকচুয়ালি ইট ইজ এ সাইনোসয়েড। একটা সাইন ওয়েভের আইগেন ফাংশন তুই যদি বের করিস তো ওটা একটা ওমেগা স্কোয়ার ওর আইগেন ভ্যালু হয়। তো আমি অ্যান্সার করেছিলাম, বাট আনফরচুনেটলি অন্য স্টুডেন্টরা আমার থেকে বেটার পারফর্ম করেছিল, তাই আইআইটি দিল্লি আমি পাইনি। অ্যান্ড আরেকটা, আর এবার রিটার্ন করতে চাইবো যেটা একটা হাসির কেচ্ছা ছিল আইআইটি মাদ্রাসকে নিয়ে। ওটা হচ্ছে আইআইটি মাদ্রাসে আমি ইন্টারভিউ কল পেয়েছি। ওকে, আমি আইএসসি ব্যাঙ্গালোরে, তখন আইএসসি ব্যাঙ্গালোরে মানে গেছি, আমার প্ল্যান ছিল ওখান থেকে আমি রিটার্ন ব্যাক করবো টু ঘর, কিন্তু যখন আইআইসি ব্যাঙ্গালোরে আছি তখন আমাকে আইআইটি মাদ্রাসের ইন্টারভিউ কল আসে। আমি ওখান থেকে আর কোনো অপশন না পেয়ে শতাব্দী এক্সপ্রেসে টিকিট কাটি, ঠিক আছে? মানে ইন্ডিয়ার সব থেকে লাইট ট্রেনে আমি টিকিট কাটছি তখন, স্যার যে আমি চেন্নাই যাবো, দ্যাটস ফাইন। এবার হলো আমি ট্রেন তখনও মানে আমি স্টেশনে অ্যাজ পার টাইম পৌঁছে গেছি, পৌঁছে গিয়ে আমার ওখানে পার্টস চুরি হয়ে গেছে, দ্যাটস ফাইন, নো ইস্যুস, অনেক কিছু ঝামেলা হয়েছে, ঠিক আছে? এবার আমি যখন ওই ট্রেনে বসেছি, মানে জাস্ট বসেছি, তখন ম্যাড্রাস থেকে আমাকে ফোন আসছে, মানে মেসেজ আসছে যে আর ইন্টারভিউ হবে না, এরপর খালি গেট র্যাঙ্কের থ্রু তোমাদের মানে ইয়ে করা হবে, সিলেকশন। হ্যাঁ, তো আমি বললাম শতাব্দী এক্সপ্রেসে বসেছি, লাইফ টাইমে এরকম আমি কোন দিন অপরচুনিটি পাবো আর পাবো কিনা জানি না, এটাকে টিকিটটাকে কি ওয়েস্ট করা হয়েছে? তো আমি ওখানে আমার বন্ধু বাড়িতেই গিয়ে থাকতাম, ওখানে এক বন্ধু থাকে আমার। তো আমি বললাম দেখ আমি ওখানে আসছি দুদিনের জন্য, তুই আমাকে সাইট সিইং করাবি। তুই কোন সময় এসেছিলি? আমি গেছিলাম ওই তোর মে মাসে, আই থিঙ্ক মে। আমি তো ওখানেই ছিলাম না, তুই আমাকেও কন্টাক্ট করতে পারতিস, আমি তো চেন্নাইতেই ছিলাম। আমি জানতাম না, আমার ঠিক মানে ও হচ্ছে আমার স্কুল লাইফের ফ্রেন্ড, ঠিক আছে? তো এবার আমি জানতাম ও আছে, ওখানেই আছে, আমার অসুবিধা হয়নি। আমি বললাম ঠিক আছে, আগে কানেক্ট করেছি, তো আমি ওখানে চলে গেছিলাম, গেলাম, সাইট সিইংও হয়নি, কিছুই হয়নি, এত গরম ওই টাইমটা ছিল। কোথায় সাইট সিইং? যাই হোক, ও বললো মহাবলীপুরম নিয়ে যাবো, আমি বললাম খবরদার কোথাও যাবো না, তুই এসি অন করে আমি ঘরে ঘুমাবো। এটাই ছিল, দুদিন অমনি কাটালাম, নিয়ে ফাইনালি ব্যাক করে দিতাম। এই ছিল আমার জার্নি। এটাতেও একটা ভালো এক্সপিরিয়েন্স ছিল যে এই যে ইন্টারভিউ এর টাইমে তুই মানে অল ওভার ইন্ডিয়াতে আমি ফার্স্ট টাইম লাইফ ঘুরেছি। তুই ওটার টিকিট বুকিং থেকে নিয়ে মানে জায়গাতে হোটেলে যাওয়া, হোটেলে গিয়ে নিজেকে এস্টাবলিশ করা, কথা বলা লোকের সঙ্গে, কোন লোকেশনে পৌঁছাতে হবে, সেই সব জিনিসগুলো জানা আমি নিজে করেছি। তো ইট ওয়াজ এ নাইস এক্সপিরিয়েন্স, অনেক কিছু। এটাও একটা অ্যাডিশন, ওই কোটা ফিভারের পর এটা একটা অ্যাডিশন যে আমাকে অনেক কিছু শিখিয়েছে। তো ওটাতে অনেকটা ভয়টা কেটে যায় যে ইয়াস আমি কিছু কিছু মানে ব্যাপারে ইন্টারঅ্যাক্ট করতে পারবো। অ্যান্ড বিলিভ মি, এখানে তুই কাছে যদি ইন্টারনেট না থাকতো তো আমি ইন্ট্রোভার্টই থাকতাম। আবার অনেকগুলো জিনিস আমি হয়তো বলতেই পারতাম, এখনো বলতে পারবো না, বাট ইন্টারনেটের জন্য অনেকটা হেল্পফুল ছিল জার্নিটা পুরো। এগুলো অনেকগুলো ইন্টারেস্টিং পয়েন্টও হয়ে মানে সব, আমি বললাম না প্লেফুলনেস থাকাটা খুব দরকার লাইফে। এগুলো কিছুটা প্লেফুল ইনসিডেন্ট যে হ্যাঁ এইরকমও ঘটতে পারে আমার সাথে। তো এখন তো তোদের কাজ বলতে গেলে তো এখন তোদেরকে ঘর থেকেই করতে হচ্ছে। তোদের মেন তোর এখন যে পার্টিকুলার যে কাজ যে তুই এখন যুক্ত সেটার উপর একটু বল, যে তুই কিভাবে করছিস। ওখানে তো তোকে নিশ্চয়ই সব ল্যাবে করতে হতো, এখন তো তোকে ঘরে করতে হচ্ছে। তো এখন কিরকম ভাবে কাজ চলছে?
এখন বেসিক্যালি আমার কাছে যেটা কাজ, আমরা একটা টেকনোলজি ডেভেলপ করছি, মানে ওটা অবভিয়াসলি ফরেনে অ্যাভেলেবল আছে, বাট ইন্ডিয়াতেও আইআইটি খড়গপুরেই যে আমাদের ডিপার্টমেন্টই অলরেডি একবার বানিয়েছে, হুম বাট হুম এটা আরো ওটা অ্যাডভান্সমেন্ট, ঠিক আছে। হুম হুম এটাকে হুম বলা হয় সুপার কন্ডাক্টিং ম্যাগনেটিক এনার্জি স্টোরেজ সিস্টেম, ঠিক আছে। ওকে তো এটা কি হচ্ছে যে নর্মাল আমরা সুপার ক্যাপাসিটার একটা এখন অনেকের ক্রেজ আছে, ঠিক আছে। একটা হুম ব্যাটারি, লিথিয়াম আয়ন ব্যাটারি, আর একটা হচ্ছে সুপার ক্যাপাসিটার। হুম 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 আমরা আরেকটা এলিমেন্ট জানি যার মধ্যে এনার্জি স্টোরড হয়, ওটা হচ্ছে ইন্ডাক্টর। হ্যাঁ ইলেকট্রিক সার্কিট ইন্ডাক্টরে এনার্জি স্টোর করা যায়। তো ঠিক এবার স্টোর থাকে না কেন? বিকজ ইন্ডাক্টরের যে তারটা যেটা দিয়ে ওয়াইন্ডিং করা হয় ইন্ডাক্টর, সেটার একটা নির্দিষ্ট রেজিস্ট্যান্স আছে, যার অ্যাক্রস কারেন্ট ফ্লো হওয়ার জন্য ওই হিট লস করে ও মানে নিজের পুরো এনার্জিটা ডিসিপেট করে দেয় হুম ফরে হুম আফটার সার্টেন টাইম। হুম কিন্তু হুম সুপার কন্ডাক্টরে আমার কাছে বেনিফিট আছে যে রেজিস্টার নেই, একদম জিরো রেজিস্টার। ও আমরা কি করতে পারি না, সুপার কন্ডাক্টরের দুটো যে টার্মিনাল, ওটাতে একটা কারেন্ট ফ্লো করি, আমরা একটা ম্যাগনেটিক ফিল্ড ইস্টাবলিশ করলাম, রাইট। এবার ওই দুটো টার্মিনালকে যদি আমরা শর্ট সার্কিট করে দিই, তো কোনোদিনও ওই ম্যাগনেটিক সার্কিটের এনার্জি শেষ হবে না, ও ম্যাগনেটিক সার্কিট অমনি থেকে যাবে। তো এইটা হচ্ছে টেকনোলজিটা এসএমইএস এর। এরকম পারসিস্টেন্ট ম্যাগনেটিক এনার্জি স্টোরেজ আমরা জেনারেলি জানাই না অনেকেই, বিকজ হুম এই ফিল্ডটা নিয়ে খুব বেশি চর্চা হয় না, তাই হুম হুম এটা এরকম ভাবেই মানে ম্যাগনেটিক এনার্জি স্টোর করা হয় এমআরআই মেশিনে, যেটা ও অনেক কমন মেশিন, ঠিক আছে। হুম হুম এমআরআই মেশিন অত বড় মেশিনের প্রচুর এনার্জি খরচা হওয়া উচিত, বাট অ্যাকচুয়ালি খুব কম খরচা হয়, জাস্ট বিকজ ওর ম্যাগনেটিক ফিল্ডকে এইভাবে স্টোর করে নেওয়া যায়, ঠিক হুম আছে। হুম হুম তো ওটা বেসিক্যালি ম্যাগনেটিক ফিল্ড, আমরা এনার্জি ওয়ার্কেবল এনার্জি স্টোর করার জন্য ওটা ডিজাইন প্যারামিটারস একটু চেঞ্জেস থাকে, বাট বেসিক্যালি ওই স্টপেজ প্রিন্সিপালটা সেম, মানে কি করে আমরা স্টোর করব, রাইট। আমরা ওইভাবে নিজেদের মানে একটা স্টোরেজ সেটআপ বানাচ্ছি। তো ওটা মানে একজন পিএইচডি স্কলার বানাচ্ছে। আমার কাজটা হলো পাওয়ার ইলেকট্রনিক্স ইউজ করে ওই এনার্জিটা, যেহেতু ওটা ডিসি থাকবে, ওই হুম ডিসি সোর্সটাকে এসি তে কনভার্ট করে গ্রিডে পাঠানো। আমার কাজ হচ্ছে পাওয়ার ইলেকট্রনিক্স পার্টটাকে হ্যান্ডেল করা। ওকে ওকে তো ওই জিনিসটা নিয়ে আমাকে প্রজেক্ট করতে হচ্ছে। তো এখন বেসিক্যালি কি হচ্ছে না, যেহেতু আমাদের লকডাউনের জন্য কলেজ ছেড়ে আসতে হয়েছে, তো আমরা যতটা পেরেছি সিমুলেশন করছি এখন, মানে কিভাবে ওই জিনিসটাকে আনবো সেটা থ্রু সিমুলেশন সফটওয়্যার, বেশি ম্যাটল্যাব ইউজ করি, বা অনেক সময় আরো সিম যেটা আমরা কলেজে ইউজ করতাম, সেই সব সফটওয়্যার গুলো ইউজ করে করে আমরা দেখছি যে মানে আমরা ওইটা কি করে মানে করতে পারবো। এরপর হয়তো আস্তে আস্তে লকডাউন যদি খুলে কোনো দিনও, তাহলে আমরা কলেজে গিয়ে ওর হার্ডওয়্যার ইমপ্লিমেন্ট করবো। আর কোনো অপশন তো দেখছি না এখনো আপাতত। হ্যাঁ তো এটা খুবই মানে ইন্টারেস্টিং একটা জিনিস। তো এটার থ্রুতে আমাদের যেটা একটা বড় প্রবলেম যেটা হয়, যে আমরা দেখি যদি ছোট লেভেলে বলা হয় যে মোবাইল ফোন বা বিভিন্ন আলাদা আলাদা ডিভাইস, যেখানে সব টেকনোলজি উন্নত হচ্ছে, মোবাইলে যেমন সব রকম টেকনোলজি উন্নত হয়েছে, চার্জিং টেকনোলজি কত উন্নত হয়েছে, কিন্তু ব্যাটারি সেই একই আছে। তো এই যে তুই টেকনোলজিটা বললি যেটাতে এনার্জি স্টোর করা হচ্ছে, এইটার থ্রুতে কি আরো উন্নত টাইপের ব্যাটারি বা স্টোরেজ ডিভাইস তৈরি করা যাবে ছোট ছোট লেভেলে, যেগুলো ডেইলি না লাইফে ইউজ হবে? না, অ্যাকচুয়ালি এটা মানে বড় গ্রিড লেভেল ফাংশনের জন্যই অ্যাপ্লিকেবল, হুম অথবা মানে ওই পাওয়ার তুই গ্রিডে পৌঁছানোর জন্য যেটুকু অ্যাপ্লিকেশন আছে, বা স্মল গ্রিড, বা তুই ভাব মিলিটারি পারপাস ইউজ, যেখানে তোর পাওয়ার দরকার, ইনস্ট্যান্ট পাওয়ার সোর্স দরকার মিলিটারি ইকুইপমেন্টস চালানোর জন্য, এই সব ক্ষেত্রে এটা ইউজ করা যাবে। ছোট লেভেলে এটা ডেভেলপ করলে খুব একটা ইকোনমিক হবে না হুম ব্যাপারটা। হুম 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 তো ছোট লেভেলের জন্য এই জন্য ইকোনমিক হবে না, বিকজ তোকে ওই সুপার কন্ডাক্টিভিটি মেনটেন করার জন্য ক্রায়োজেনিক সেটআপ লাগে, ঠিক সেটা আছে। লাগবে হুম এবার ওই ক্রায়োজেনিক যে সেটআপ, ক্রায়োজেনিক টেম্পারেচার অ্যাটেন্ড করার জন্য তুই যে প্রসেসগুলো ইউজ করিস, ওগুলো এফিসিয়েন্সি খুব একটা হাই না, ঠিক আছে। আচ্ছা খুব লো এফিসিয়েন্সির প্রসেস ওগুলো। হুম হুম ওকে, হুম তার জন্য কি হবে না, তুই যত ওটার সাইজ ছোট করবি তোর এফিসিয়েন্সি আরো ফল করে তারা যায়, ফল করে যাবে হুম আর কস্ট ইনক্রিজ হয়ে যাবে। তো তোর হয়তো আজকে যে ফোনটা তুই 10,000 20,000-এ পাচ্ছিস, সেটা কালকে হয়তো আর 1.5 লাখে পাবি। তো আই ডোন্ট থিঙ্ক কেউ কিনবে সেটাকে আর। হ্যাঁ, প্লাস যদি যদি সাথে সেটাতে তার সঙ্গে একটা বিশাল বড় একটা ডাব্বার মতন রেফ্রিজারেটর লাগানো থাকবে, তো আমার মনে হয় না কেউ কিনবে সেটা। তো ওই হুম আর কি ব্যাপার, ওই রকমই ব্যাপার হয়ে যাবে। আমাদের যেটা কলেজ টাইমে ডিসকাস হতো যে লাইটনিং কে যদি স্টোর করা যায়, তো সেরকম টাইপের কোনো পরিকল্পনা কিছু আশেপাশে দেখতে পাচ্ছিস, কোনো রকম কিছু আছে প্ল্যানিং আছে এটাতে আছে, হ্যাঁ এটাতে আছে, আমার ওটা নিয়েও পরিকল্পনা আছে, কিন্তু হুম এখনো পর্যন্ত মানে মানে ভাবনা চিন্তা সেদিকে শুরু করিনি আমি সেরকম, বা অন্য কোনো জায়গায় এটা নিয়ে সেরকম মানে এখনো পর্যন্ত কাজ দেখিনি। আচ্ছা এখন
নিজের যেটুকু আগে স্টেপ বাই স্টেপ শেখা উচিত, ভালো, সেটাই আমি বিলিভ করি। একবারে হুম সবকিছু ইউজ করতে চাইবো, কোনোদিনও পারবো না, প্ল্যান্ড না হলে গড়বড় হয়ে যাবে। হুম হুম আর হুম ঠিক আছে যে এখানে মানে এই যে যেটুকু লেভেল অব্দি আমি এখন ডেভেলপ করব, তো এটা একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যে এখানে আমার কি কি ডিফিকাল্টিজ হচ্ছে। বাজ পড়ার ওই জিনিসটাকে ট্র্যাপ করা অনেক কঠিন জিনিস, রাইট? অনেকগুলো ফ্যাক্টরস আছে, কেন কি এখানে যে টেকনোলজিটা ডেভেলপ করছি সেটা তো আলটিমেটলি খালি কারেন্ট স্টোর করছে, ভোল্টেজটা অত ব্যাটার না, কিন্তু ওখানে 1.5 কোটি ভোল্ট আছে। হুম 1.5 কোটি ভোল্ট সামলাতে খুব মুশকিল ব্যাপার একটা, ওইরকম ইনসুলেশন লেভেল কিছু নেই আমাদের কাছে এখনো পর্যন্ত। হুম 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 ওই সব ব্যাপারগুলো ভাবনা চিন্তা করে আমাদেরকে মানে প্রসিড করতে হবে। Proceed করতে হবে। এখনো সেরকম ভাবনা চিন্তা করিনি ওটা নিয়ে। বাহ, তাহলে অনেক। বাকি তুই যেটা ফোনের ব্যাপারে তুই জানতে চাইছিলি, এখন আমি রিসেন্টলি একটা পড়লাম যে আহ, কিছু নতুন টাইপের ব্যাটারি টেকনোলজিস আসছে, লাইক নিউক্লিয়ার ব্যাটারিজ। ওকে। ওকে, তো আচ্ছা। ওগুলো একটা নিউক্লিয়ার, মানে এই টেকনোলজিটা অনেক পুরনোই অ্যাকচুয়ালি। তোদের যাদের হার্টের জায়গায় পেস মেকার লাগানো হয় তাইগুলোতে নিউক্লিয়ার ব্যাটারি থাকে, বাট হুম খুব খুব কম পাওয়ারের নিউক্লিয়ার ব্যাটারিজ হয়। হুম যখন তুই ফোন বা ইউজ করবি তো আরো পাওয়ার তোকে দরকার, তো সেই রকম ব্যাটারি ডেভেলপ করার জন্য কি করছে না, ওরা যে নিউক্লিয়ার ওয়েস্ট মেটেরিয়াল হয় ওকে। সেগুলোকে একটা ডায়মন্ডের মধ্যে সিল করছে, ঠিক আছে? তো আর কিছু স্পেসিফিক টার্গেট পয়েন্টস আছে যেগুলো দিয়ে ওরা রেডিয়েশনে তিনটে জিনিস প্রাইমারিলি বেরোয়, একটা হচ্ছে আলফা পার্টিকেল, একটা বিটা পার্টিকেল, একটা গামা পার্টিকেল, রাইট? হুম তো আলফা আলফা আর বিটা হচ্ছে চার্জ পার্টিকেল, Charged গামা পার্টিকেল নিউট্রাল পার্টিকেল হুম হয়। হুম তো আলফা পার্টিকেল আর বিটা পার্টিকেলকে যদি তুই ডাইরেকশনালিটি দিয়ে দিস, তো তুই দুটোকে দুটো অপোজিট ডাইরেকশনে পাঠালে তুই ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করতে পারিস একটা, ঠিক রাইট? ঠিক হ্যাঁ। তো ওরকম কিছু নিউক্লিয়ার ম্যাটেরিয়ালকে যদি তুই একটা জায়গায় বন্ধ করে বাকি রেডিয়েশন প্রবলেম গুলোকে লক করে দিস, তো তুই একটা ব্যাটারি বানাতে পারবি যেটা হুম কোনোদিনও শেষ হবে না। হুম হুম 28,000 বছর অব্দি শেষ হবে না। আর আমার মনে হয় না অতদিন অব্দি কারোর মোবাইল যাবে যদিও, ঠিক আছে? তো তাও, ওরকম হ্যাঁ। ওরকম ব্যাটারি টেকনোলজিস মানে রিসেন্ট ডেভেলপমেন্ট চলছে, নট হুম অনলি ইন ইন্ডিয়া চলছে না, বাট ফরেনে চলছে। তো হুম হোপফুলি হয়তো কিছুদিন পরে এমনি ব্যাটারিজ পাবি যেগুলোতে আর তোকে চার্জ দিতে হবে না। বাহ, মানে আমাদের কাছে হোপ আছে এরকম কিছু হতে চলেছে ফিউচারে। হ্যাঁ, হোপে আছে, মানে এরপরে হয়তো এই ডাব্বার মতন ফোনগুলো উঠাতে হবে না, সেগুলো অন্যরকম হয়ে যাবে। হুম এখনই দেখতে পাচ্ছিস কতগুলো মডেল আসছে যেগুলো স্ক্রিনও ফোল্ড হয়ে যায়। হুম একদম। তো হোপফুলি এমনিও হতে পারে যে পরে প্রজেক্টর বেস সবাই টনি স্টার্ক হয়ে যাবে, হুম, একদম। হাওয়ার মধ্যে ফোন চালাবে। তার মধ্যে ফোন চালাচ্ছে হাত দিয়ে। হুম। দারুণ দারুণ। তো এরপরে তোর ফিউচার প্ল্যানিং কি রকম আছে? তুই তো বললি একাডেমিক্সেই থাকবি বলছিস, তো সেই দিকে তুই এসেছিস, এরপরে তোর কি প্ল্যান আছে? রিসার্চ ওয়ার্কের দিকে যাবি বা কি কি প্ল্যান? দেখ, আমার খুব একটা ইচ্ছা ছিল যে আমি একবার কোনো না মিনিমাম কিছু টাইমের জন্য আমি ইন্ডাস্ট্রিতে গিয়ে কাজ করি, রাইট? তো ওকে। এখন সেই অপরচুনিটিটা আছে আমার কাছে যে আমি একটা কোনো ইন্ডাস্ট্রি জয়েন করতে পারি। হুম দ্যাট হুম ডিপেন্ড অন প্লেসমেন্ট অ্যান্ড অল দোজ থিংস, এটা আলাদা ব্যাপার। কিন্তু আমি চাইলে সুইচ করতে পারি একটা ইন্ডাস্ট্রিতে গিয়ে, মানে নিজের কিছু দিনের জন্য কাজ করে বা কিছু বছরের জন্য কাজ করে ওখানকার ফাংশনালিটি গুলো শিখলাম। হুম হুম তো হুম ওই এক্সপিরিয়েন্সটা করার ইচ্ছা আছে, সেটা করতে পারি, অথবা এরপর পিএইচডি করাই যায় অবভিয়াসলি। হুম হুম তো হুম পিএইচডি মানে যেহেতু এগুলো কি হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি, এখন যেটা নিয়ে আমি পড়ছি ক্রায়োজেনিক্স ইঞ্জিনিয়ারিং, সেটা টোটালি ইন্টারডিসিপ্লিনারি। তো ইন্টারডিসিপ্লিনারি বলতে হলো গিয়ে অনেকগুলো মানে ব্রাঞ্চ, যেমনি ফিজিক্স হলো, কেমিস্ট্রি হলো, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই সবগুলো মিলিয়ে একটা ব্রাঞ্চ হয়েছে। সবকিছুরই মোটামুটি মানে বেসিক নলেজগুলো একটু 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 করে আমি সুইচ করতে পারি যেদিকে খুশি যেতে চাইতে। ঠিক ঠিক ঠিক। আমি যে কোনো জিনিস নিয়ে এখন মানে যেটা আমার ইন্টারেস্ট ক্যাপচার করবে সেটা নিয়ে আমি পিএইচডি করতে পারি। তো এটা একটা ভালো বেনিফিট আছে, ইন্টারডিসিপ্লিনারিতে পড়ার এটা বেনিফিটস আছে অবভিয়াসলি। হুম 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 অফকোর্স তারপর প্রসেস আছে, যেমনি ইন্টারভিউ ক্র্যাক করা বা বা এক্সামস দেওয়া, বাট এই একটা প্রসেস আছে। হ্যাঁ হ্যাঁ, এখন তো আরেকটা জিনিস যেটা হচ্ছে প্রধান পিআরএফ দেয়। পিআরএফ হচ্ছে প্রধানমন্ত্রী রিসার্চ ফান্ড, এটার ব্যাপারে শুনেছিস হয়তো। সেইটা হচ্ছে যে মানে কেউ যদি এমটেকে মানে সাপোজ 80% অ্যাবভ স্কোর, 80% না 8 সিজিপিএ অ্যাবভ স্কোর করে Okay. থাকে হুম থ্রু আউট দ্য এমটেক অ্যান্ড হি পারসিউজ পিএইচডি, ঠিক আছে? ওকে। তো ওদের যে প্রজেক্টটা যখন অ্যাপ্রোচ করবে ওরা, হুম 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 তো ওটা একটা প্যানেলকে ওদেরকে ইন্টারভিউ দিতে হবে। ওই ইন্টারভিউটা যখন তুই দিবি পিআরএফ এ, তো তখন তোকে মানে ইন্টারভিউ দেওয়ার পর ওরা মানে তোর যদি প্রজেক্টটা সিলেক্ট হয় তো গভর্নমেন্ট তোকে অ্যাজ অ্যান এমপ্লয়ি ওইটার জন্য রিসার্চ করার জন্য তোকে টাকা দেয়,
ঠিক আছে। ওকে। তো সেটাতে ইনক্লুড করে তোর এমটেক এর 2 বছরের টাকাটাও গভর্নমেন্ট পুরো দিয়ে দেয়। আর প্লাস ওইটার স্টার্টিং ফার্স্ট মান্থের থেকে স্টার্ট হয় 72,000 থেকে, যেটা কিনা 85,000 অব্দি ইনক্রিমেন্ট হয় অ্যাট দ্য এন্ড অফ 5 ইয়ার্স ফর পিএইচডি। তো এটা আই থিঙ্ক একটা ডিসেন্ট চাকরি করার মতনই ব্যাপার হয়ে গেল। আর তাছাড়াও এমনি পিএইচডি করলে নর্মাল তুই আইআইটিস থেকে পিএইচডি করলে তুই 31,000 পার মান্থ তোকে দেয় স্টাইপেন্ড হিসাবে। ইভেন এখনো আমরা অ্যাজ অ্যান এমটেক স্টুডেন্ট 12,400 স্টাইপেন্ড পাই, ঠিক আছে। এমটেকের একটা স্টাইপেন্ড আছে, তো সেটা আমরা পাই পার মান্থ। তো কাইন্ড অফ ডিসেন্ট থিং যে মানে আমরা পড়ছিও, নতুন জিনিস শিখছিও, সেটার জন্য আমাদেরকে একটা স্টাইপেন্ডও দিচ্ছে, ঠিকই আছে মোটামুটি। এবং তো ফিজও তো তার আইআইটির আলাদা পে করতে হয়। ফিজ, হ্যাঁ ফিজ আইআইটিস এর টিউশন ফি খুবই কম, ঠিক আছে। আমাদের যেমনি নর্মাল পার সেমিস্টার টিউশন ফি 5,000 থেকে 9,000 এর মধ্যে থাকে। ওকে। হোস্টেল চার্জেস মিলিয়ে ওটা, যেহেতু হোস্টেল চার্জেস বেশি হয় বলে ওটা 40 এর কাছাকাছি চলে যায় পার সেমিস্টার। বাট নর্মালি ওটা 5,000, তো টিউশন ফি খালি 5,000। বাট আইআইটিস এ যেহেতু সবাইকে হোস্টেল নিতে হয়, তো তোকে সবসময় মানে পুরো দিকটাই দেখলে ভালো। স্টাইপেন্ড দিয়ে তুই যদি ম্যানেজ করিস তো হয়ে যায়, বিকজ 12,400 একটা বছরে ওটা কাউন্ট করলে 144 হয়, রাইট? 144 সামথিং। মানে তুই নিজের অন ইওর ওন ইউ ক্যান সার্ভাইভ। আমি ওটাতে আমি নিজের ইয়েতে পড়াশোনা করতে পারবো। হ্যাঁ, বলবো যে মানে বই যেগুলো হয় আমাদের সাবজেক্টসে, সেগুলো খুব দামি বই হয় সাবজেক্টের। বাট এখন আইআইটিস এ থাকলে একটা বেনিফিট যে তাদের লাইব্রেরি খুবই এফিশিয়েন্ট হয়, ঠিক আছে। তুই যে কোনো বই পেয়ে যেতে পারিস, দুনিয়ার যে কোনো বই। খড়গপুর ফর এক্সাম্পল, যে খড়গপুর লাইব্রেরি, সেটা ওয়ার্ল্ডের এশিয়ার সব থেকে বড় লাইব্রেরি, ঠিক আছে, আইআইটি খড়গপুরের বুক লাইব্রেরি। তো ওইটা হলো। তাছাড়া হলো মানে অনেক ডিজিটাল প্ল্যাটফর্মস এখন এসে গেছে, যেখানে তুই মানে প্রিন্টেড মানে কি পিডিএফ ফর্মে অনেক বই ফ্রিতে পেয়ে যাবি, রাইট? সেগুলোও আছে। পেপার একটা বেনিফিট আরেকটা আরো হয় যে তুই যখন আইআইটিস বা এনআইটিস যে কোনো জায়গায় জয়েন করিস, তো ফর লাইফ টাইম ইউ গেট অ্যান অ্যাক্সেস টু অল দ্য রিসার্চ আইটেমস অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো তুই মানে সবসময় আইআইটির একটা অ্যালুমনাই, তুই একটা অ্যালুমনাই ওই ইনস্টিটিউশনের, রাইট? তুই যে কোনো রিসার্চকে তোর অ্যাকাউন্ট দিয়ে অ্যাক্সেস করতে পারিস। বাহ, দারুণ। তুই আপ টু ডেট থাকবি যা কিছু হচ্ছে চারিদিকে। বাহ, দারুণ জিনিস। টেকনোলজির ব্যাপার নিয়ে তুই আপ টু ডেট, মানে ইভেন তুই যদি জার্নাল অ্যাক্সেস করে পেপারটা নাও পড়তে পারিস, বাট মানে কি বলবো, 2 বছর সাফিসিয়েন্ট তোর জন্য অনেক জার্নালস কালেক্ট করা। বাট ইভেন যদি তারপরে অ্যাক্সেস না পাসও, তুই কিছু লিমিটেড রিসোর্সেস পেয়েই যাবি যেখান থেকে তুই ওই জার্নালগুলোকে অ্যাক্সেস করতে পারবি। ইভেন আজকাল তো এমনি অনেক জায়গা, যেমনি গুগল স্কলার একটা জায়গা যেখানে যে কেউ অ্যাক্সেস করতে পারে জার্নাল পেপার, বাট অ্যাটলিস্ট ইউ নিড টু নো যে কি খুঁজবি তুই, রাইট? তো যখন তুই এমটেক বা পিএইচডির দিকে এগোস, তখন এই সবগুলো জানা যায় যে হ্যাঁ তুই কি নিয়ে খুঁজবি, তারপর তুই সেটা নিয়ে হয়তো ওই টপিকটা নিয়ে খুঁজলি, আস্তে আস্তে সেগুলো সব জানা যায়। অ্যান্ড ওই অ্যাক্সেসিবিলিটি ব্যাপারটা তো আছেই। অ্যান্ড প্লাস আইআইটি লাইফস্টাইল খুবই মানে ভালো লাইফস্টাইল, এনজয়ফুল ইন্টারেস্টিং লাইফস্টাইল, ইন ক্যাম্পাস লাইফস্টাইল প্রচুর। আর যেহেতু গোটা ভারতবর্ষের লোকের সঙ্গে তুই দেখা করছিস, তো মানে একটা আলাদা রকম পার্সোনালিটি ডেভেলপমেন্ট। মানে আমি জানি না এটা কেউ সবাই ফিল করে কিনা, বাট ইন লাইক খড়গপুর স্টেশন থেকে আইআইটির গেট অব্দি এনভায়রনমেন্টটা পুরো একরকম লাগবে তুই যদি লোকজনের সঙ্গে কথা বলিস, বাট অ্যাজ সুন অ্যাজ ইউ এন্টার দ্য গেট অফ আইআইটি ইউ ফিল এ ডিফারেন্ট এনভায়রনমেন্ট। পুরো মানে এটাই আলাদা। মেবি বিকজ অফ মাই পার্সোনাল ইমোশন এটা হতে পারে, বাট আমি এটা ফিল করলাম, সেটাই বলছি। এটা হয় কালচারালিও ডিফারেন্স হয়ে যায়, বিকজ আউটসাইড ইট ইজ বেঙ্গল, বাট ইনসাইড ইউ এন্টার ইট ইজ ইন্ডিয়া। এভরিথিং ইজ সব জায়গায় ছেলেরা আছে, তো ওইখানে মানে তোর থিঙ্কিং অ্যাবিলিটিটাই অন্যরকম হয়ে যাবে। তো এগুলো বেনিফিটস আছে, অবভিয়াসলি আইআইটিস এর বেনিফিট এগুলো আছে। অন্য কলেজের তুলনায় আইআইটিস বা এনআইটিস বা যেখানেই হোক ন্যাশনাল লেভেল ইনস্টিটিউটে পড়ার এই বেনিফিট গুলোই যে বিভিন্ন আইডিয়াস তোর মাথায় আসবে, ঠিক আছে। তো সেগুলো সব তোকে হেল্প করবে নিজের পার্সোনালিটি ডেভেলপ করতে। আমার কি কি হিউম্যান লেভেল উইকনেসেস থাকতে পারে, সেগুলো হয়তো অনেকেরই আছে, তারা হয়তো নিজেরা রিয়েলাইজও করে কিন্তু বলতে মানে সংকোচ করে। সেইগুলো দরকার খুবই জানানো সবাইকে। ওটা কারোর তো ক্ষতি নাই। ইফ ইউ নো ইউর উইকনেস ইউ ক্যান অলওয়েজ আইদার সলভ ইট অর লার্ন টু স্টে উইথ ইট।
ওইটাই হচ্ছে যে কেউ যদি নিজের উইকনেসেস জানে তো ভালো। অবভিয়াসলি। এবং এইটা এতটা অ্যানালাইজ করে কেউ ভাবেই না যে কি কি হলো, পেছনের ডট গুলোকে কানেক্ট করা, যে হ্যাঁ আমি প্রবলেমটা ফেস করেছিলাম তখন একটা ভেবেছিলাম, এখন আমি ভাবছি যে না ওই প্রবলেমটা হয়তো এই কারণে হয়েছিল, সেই কারণটা যে রিজনটা ছিল সেটা আমি এতদিনে হয়তো কাটিয়ে উঠেছি, বা হয়তো কাটিয়ে উঠিনি, আমাকে ওটা সেটা থেকে বেরোতে হবে। এইগুলোকে ভাবেও না অনেকে। ভাবে না মানে মেন কি হচ্ছে, অনেকে হয়তো ভাবে, বাট একটা ব্যাপার থাকে হিউম্যান নেচারে যে নিজের উইকনেস সহজে প্রকাশ করে না কেউ, ঠিক আছে? ওই জিনিসটা যদি সবাই যদি বলে যে আমি কোনোদিনও নিজের উইকনেস প্রকাশ করব না, বাট একটা রেফারেন্স তো তোকে নিশ্চয়ই অনেক সময় দরকার হয় না, যে কি করে তুই সলভ করবি নিজের প্রবলেমস। সেটা মানে ইভেন আমিও ফেস করেছি এই ডিফিকাল্টিটা। অনেক সিচুয়েশন এমন আছে যে ঘরে বলতে পারবো না যে আমি কি করেছি, কারণ কারোর কাছে হেল্প চাইতে যাবো, সেও বলতে পারবে না যে আমাকে কি করা উচিত, কিন্তু প্রবলেমে আছি আমি, তো তখন আমাকে কিভাবে সলভ করবো আমি সেই প্রবলেমস গুলো? তো সেই জন্য তখন আমাকে নিজেকে অ্যানালাইজ করতে হয়। তো সেই অ্যানালিসিসটা হয়তো সবাই করে, বাট সবাই মানে সেটা বলে না। যেটা সবার পার্সোনাল চয়েস, যে কেউ বলবে না। এবং বললে একটা জিনিস আমি দেখেছি যে ধর একটা তুই বুঝতে পারছিস তোর এটা তোর নেগেটিভিটি, তুই এই একটা ভুল কাজ করেছিস, তার জন্য তুই এই ফেলিয়ারটা ফেস করলি, সেটা যখন তুই বলছিস না, ভেতরে রাখছিস, তোর ভেতরে ভয় থাকছে। কিন্তু যখন তুই ওপেনলি বলে দিচ্ছিস যে হ্যাঁ দেখো আমি এই ভুলটা করেছিলাম, এর জন্য এই ফেলিয়ার আমি ফেস করি, যেমন আমি নিজে আমি বলি সব জায়গাতে যে আমি এইচএসে আমি ম্যাথস করিনি, ম্যাথস আমি ছেড়ে দিয়েছিলাম, তো আমি ম্যাথসে 45 মার্কস পেয়েছিলাম। দ্যাট ওয়াজ দ্য মার্কস নিডেড ফর গেট ইন টু ইঞ্জিনিয়ারিং, 45। আর যদি 1 নম্বর কম পেতাম না আমি ইঞ্জিনিয়ারিং। তো 45 মার্কস যে পেলাম, আমি সারা জীবনে কোনোদিন ম্যাথসে এত কম মার্কস পাইনি, কোনো সাবজেক্টই পাইনি বলতে গেলে, এতটা কম। এবং ম্যাথস আমি সেখানে 97 পেয়ে মাধ্যমিকে বেরিয়েছি, তো আমি ম্যাথস ছেড়ে দিয়েছি। তো এই জিনিসটা, তারপর আমি ইঞ্জিনিয়ারিং করতে এসেছি আবার, ঠিক আছে, যেটা ম্যাথস বেসড একটা ফিল্ড। তো আমি এটা ওপেন ফার্স্টে যখন আমাকে জিজ্ঞেস করতে কেমন কি রেজাল্ট হয়েছে না হয়েছে, আমি ফার্স্টে ম্যাথসের নাম্বারটা বলতাম, যাতে আমার প্রথমেই ভয়টা কেটে যায়। বাকি তারপর বলছি আইসো, বাকি সাবজেক্টগুলো পরে বলছি, আসছে রাখা, আগে খারাপটা শোনো। তো আমার ভেতর থেকে একটা হ্যাপিনেস আসতাম যে না ঠিক আছে আমি ফেস করছি, আমার ফেলিয়ারটাকে আমি ফেস করছি। ঠিকই, সেটা হয়। আমার যেমনি একটা অনেকে অনেকবার পয়েন্ট আউট করে দিয়েছে ডাইরেক্টলি আমাকে, আর আমি সেটা জানি, ওটার উপরে আমার ওয়ার্কআউট করার চেষ্টা করেছি, বাট হয় না। ওটা হচ্ছে আমি খুবই ওভার কনফিডেন্ট ছিল, ঠিক আছে? তো অনেক সময় এমন সিনারিও এসে যায় যেখানে মানে আমি নিজেই বুঝতে পারি না যে আমি আই এম গেটিং ওভার কনফিডেন্ট অ্যাট দ্যাট মোমেন্ট, পরে রিয়েলাইজ হয় সেটা। তো ঠিক আছে, আর কি করা যাবে? যখন ওইটাকে আমি মানে অনেক চেষ্টা করে জোর করে রেকটিফাই তো কোনো জিনিসকে করা যায় না। এবার যদি সেটা রেকটিফাই না হচ্ছে, ওটা আমার একটা পার্সোনালিটির পার্টই হয়ে গেছে, ওই উইকনেসটা, সেটাকে অন্য থাকতে দেওয়া ভালো। ওটাকে মানে ওইটা হবে সেটা জানি, সেটা জেনে ওটাকে কিভাবে ওটার জন্য কোনো ফ্যাটাল ব্যাপার যাতে না ঘটুক সেটাকে অ্যাভয়েড করাটাই দরকার। সেই রকমই চেষ্টা থাকে। অনেক সময় অনেক জিনিস ভেতর থেকে যেটা আসে অটোমেটিক, সেটাকে সাপ্রেস করতে গেলে পুরো পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়, মানে যেটা ন্যাচারালিটি, যেটা ন্যাচারাল আসবে সেই জিনিসটা বন্ধ হয়ে যায়। হ্যাঁ, অনেক মানে প্রেশার নিয়ে মানে অনেক এনার্জি ওইখানে চলে যায়, তার জন্য তো বাকি জিনিসগুলো হ্যাম্পার হয়ে যায়। সেটা না করাই উচিত আমি যতদূর বলবো। যখন দেখছি যে কোনো জিনিস একদমই চেঞ্জ করা যাচ্ছে না, তো ছেড়ে দেওয়া উচিত, যে যেমনি আছে অমনি থাকুক। তো তোমরা দেখলে অভিকের টোটাল জার্নি, স্কুল থেকে এত রকম আলাদা আলাদা হার্ডেল পেরিয়ে আজকে অভিক আইআইটি খড়গপুরে, এবং অভিকের অনেক রকমের আলাদা আলাদা ইচ্ছা আছে যেগুলোকে অভিক আরো ভবিষ্যতে নিয়ে এগিয়ে যাবে। তো অভিকের জন্য শুভেচ্ছা, অনেক অনেক বড় কাজ কর, এবং আবার তোকে আমরা দেখতে চাই আমাদের চ্যানেলে আরো কিছু ডিপ ডিসকাশন নিয়ে, যেরকম যে কিভাবে থট প্রসেস রাখতে হয় এই দুনিয়াতে কাজ করার জন্য, এডুকেশন বা একাডেমিক্যালি সাকসেসফুল বা ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্ল্ডে সাকসেসফুল হওয়ার জন্য মেন্টালি কীরকম প্রিপেয়ার হওয়া দরকার একজন ভালো মানুষ হওয়ার জন্য, এবং প্রত্যেকের জন্য যে সাহায্য হেল্পফুল হওয়া দরকার প্রত্যেকের সাথে, সেইটাও খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা অভিকের থেকে খুবই দেখেছি। যে কোনো রকম সাহায্যে অভিক সবসময় পাশে পাওয়া যায় অভিককে। তো এরকম আরও কিছু ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ডিসকাশনে অভিক আবার আমাদের সাথে থাকবে। তো অভিক, যারা নতুন ইয়াং ইঞ্জিনিয়ার্স আসছে আমাদের সাথে জয়েন হবে, তাদের জন্য কিছু বলে দে, তারা তাদের মোটিভেশন কীরকমভাবে বজায় রাখবে।
এরকম কিছুই না, জাস্ট যা করছে, যা তারা করছে, মানে যেরকম ভাবে খালি ওই বললাম, যেমনি মাঝেও আমি একবার বললাম যে ওই পিসি, মানে ডাবল সি হুম আমার টার্মসে, ডাবল হুম সি ডাবল প্যাশন অ্যান্ড আর একটা যেটা বললাম অ্যান্ড কি বললাম, কিউরিওসিটি সরি, কিউরিওসিটি থাকা উচিত, কন্টিনিউটি থাকা উচিত, অ্যান্ড অফকোর্স প্লেফুলনেস থাকা উচিত। তো এই ডাবল পি অ্যান্ড ডাবল সিটা যদি তারা মাথায় রাখে, সবকিছুকে যদি সেরকম ভাবে অবজার্ভ করতে পারে, তো আই ডোন্ট থিঙ্ক তারা কোনোদিনও ফেল হবে লাইফে। অফকোর্স লাইফে সবসময় ওই বিশাল মানে ফিনান্সিয়াল দিক থেকেই যদি তুই প্যারামিটারাইজ করতে চাইস, তো সেটা তো পসিবল না। অনেকের সাকসেস অনেক রকম ফর্মে থাকতে পারে। ঠিক। তো হোপফুলি, মানে আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, যেটাতে একটা লোককে ছোটবেলায় যেমনি সবারই ইচ্ছা থাকে যে আমি হতে চাই, অ্যাস্ট্রোনট হতে চাই, পাইলট হতে চাই, হ্যান হতে চাই, ত্যান হতে চাই। ওই গল্পটা পড়েছিলাম যে ওই লোকটা সারা জীবন এই এই হতে চাই, সেই হতে চাই ভাবলো, কিন্তু যখন আলটিমেটলি সময় এলো, সে শুধু এটাই বললো যে আমি শুধু একটা ভালো মানুষ হতে চাই। আর তার প্রফেশন তো সবকিছুই হতে পারে, কিন্তু একটা ভালো মানুষ হওয়া আগে খুব দরকার। তো ওই জিনিসটা আমাকে স্ট্রাইক করেছিল, ওই জিনিসটা। তো আমি এখনো পর্যন্ত সেটাই চেষ্টা করি, আশা করি সবাই হয়তো সেটাই চেষ্টা করবে, এটাই বলবো। আর যারা যারা ইঞ্জিনিয়ারিং নিয়ে আগে পড়াশোনা করতে চায়, খুব ভালো, মানে ফিউচার কি হবে কি না হবে সেটা মানে এখনকার সিনারিও দেখে আমরা কোনোদিনও বলতে পারবো না। হতেই পারে তাদের মধ্যে কেউ এমন ট্যালেন্টেড বেরিয়ে যাবে যে ফিউচারকেই চেঞ্জ করে দিবে, একদম ঠিক আছে, এটা হতেই পারে, স্বাভাবিক ব্যাপার। নতুন এটাতে এমনি হয়ে এসছে আজ পর্যন্ত হিউম্যান মানে হিস্ট্রিতে। তো সেই জন্য কোনো রকম চিন্তা ভাবনা যে ফিউচার কি হবে, আমি সাকসেসফুল হব না আনসাকসেসফুল হব, সেটা না ভেবে বরঞ্চ যেটা ভালোবাসি, যদি কিছু পছন্দ হয় সেই দিকে এগিয়ে যাও, সে নতুন জিনিস শেখার চেষ্টা করো, ইন্টারেস্টিং টাইমে ভাবে লোকজনদের সঙ্গে কথাবার্তা বলার চেষ্টা করো, যাতে সবাই ভালো করে, মানে সবার ভাবনা চিন্তাকেই তুমি রেসপেক্ট করতে শিখো, বিকজ এটাও খুব দরকার অ্যাজ এ সায়েন্টিফিক কমিউনিটি অর ইভেন অ্যাজ এ প্রফেশনাল লেভেলে সবাইকে রেসপেক্ট জানানো খুব দরকার। তো রেসপেক্ট করা শেখো, ঠিক আছে, সবার ফিলিংসকেই মানে মার্জ করে অলওয়েজ একটা ডিপ্লোম্যাটিক ভাবে নিজেকে হ্যান্ডেল করা শেখা উচিত। এটুকুই বলতে চাইবো, এটাই আসলে দরকার, এটাই আমরাও শিখেছি, যা এটাই হয়তো এর পরের জুনিয়র্স যারা আসবে তাদেরকেও এটাই শিখতে বলবো। আর আশা করি সবাই প্লেফুল মুডটা বানিয়ে রাখবে নিজে, ওই নেচারটা যেন না হারায়, প্লেফুলি সবকিছু যেন হয়। অলওয়েজ নিজেকে খুব একটা সিরিয়াস ওয়ার্ড যে একদম সে সিরিয়াসই হয়ে গেল একটা টপিক নিয়ে, তা না, প্লেফুল নেচারটা খুব দরকার, সবকিছুতেই মানে প্লেফুলনেস খোঁজা যায়, একদম এটাই লাইফ, এটাই লাইফ একদম। আর কিশোরকে থ্যাংক ইউ আমাকে এখানে ইনভাইট করার জন্য, আমার সব জিনিস আমি যাতে শেয়ার করতে পারলাম। আমি চেয়েছিলাম আমার কিছু মানে কেউ যদি আমাকে কোনোদিনও জিজ্ঞেস করে, আমি যে প্রবলেমটা ফেস করেছিলাম, যেটা আগে মাঝে বললাম, যে আমার যেমনি কোনো গডফাদার ছিল না আইআইটিতে জয়েন করার আগে, বাট হোপফুলি এরপর যদি কেউ এই ভিডিওটা দেখে থাকে, তো আই এম দেয়ার টু, যাতে ওদের কোনো রকম যদি কেউ আইআইটিতে যায়, তো আমি তাদেরকে যতটা পারবো যথাসম্ভব হেল্প করতে পারবো, আশা করি। এটাই যা বলার ছিল। থ্যাংক ইউ। আবার কোনোদিনও আবার ডাকতে হলে নিশ্চয়ই আসবো আমি এখানে কথা বলতে কিশোরের সাথে। একদম একদম। তো স্টুডেন্টদের কাছে এটাই বলার কথা যে তোমরা এগিয়ে যাও, এবং ইঞ্জিনিয়ারের যে প্যাশন ভেতর থেকে থাকা উচিত, সেই নেচারটা নিয়ে এগিয়ে যাও। এটা ভাবতে হবে না যে ভবিষ্যতে গিয়ে আমি কি জব করব, কত টাকা ইনকাম করব, এটা ভাবার কোনো দরকারই নেই। তোমার স্কিল থাকলে তুমি জবও পাবে, তুমি ভবিষ্যতে গিয়ে রিসার্চ করে সেখান থেকেও, যেমন অভিক বললো, অনেক অপরচুনিটি আছে, সেই রকম আলাদা আলাদা ফিল্ডে গিয়ে তোমরা নিজেদের নাম উজ্জ্বল করতে পারবে, দেশের নাম উজ্জ্বল করতে পারবে। তো অনেক বড় বড় কাজ করার সুযোগ আছে, তোমরা আনন্দের সাথে এই কাজ করে যাও, এবং ভেবো না সবাই আছে, ইঞ্জিনিয়াররা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এই নিয়ে আজকের এই ডিসকাশন শেষ করা যাক। তো যদি তোমাদের অভিকের কাছ থেকে কিছু আরো টিপস নেওয়ার থাকে, কিছু আরো জানার থাকে, তাহলে তোমরা নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের কি ভিউজ বা কি কোয়েশ্চেন্স। আমাদের কমিউনিটি জয়েন করার জন্য ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে জয়েন করতে পারো, যেটা লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো থ্যাংক ইউ অভিক, আবার তোর সাথে দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, কোনো অন্য টপিকে আরো ইন্টারেস্টিং কিছু ডিসকাশন করার জন্য। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা, বাই।